বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের আয়োজিত কমিউনিটি মেডিসিন রিভিশন সিরিজের আজকে 3 নম্বর সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকবারের মতো আজকেও আমি আছি সীমান্ত মোদক, 2017-18 ফেজ মনিটর অ্যান্ড মেন্টর অ্যাট অ্যাক্সিস মেডিকেল স্কুল। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে তিনটা ইন্টার রিলেটেড টপিক: এনভায়রনমেন্ট, ডিসইনফেকশন, নিউট্রিশন। আজকে টার্গেট যেহেতু অনেক বড়, সো কোনো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি আমাদের টপিকে চলে যাই। শুরু করি আমরা এনভায়রনমেন্ট দিয়ে। এনভায়রনমেন্টাল হেলথের কোয়েশ্চেনে যাওয়ার আগে আগে একটু বলে দেই যে এই পুরা সেকশনটার ব্যাপারে। এনভায়রনমেন্টাল হেলথ হচ্ছে এমন একটা পোর্শন আমাদের সিলেবাসে যেখানে বেসিক্যালি একটা গ্রস জিনিস না, এখানে ছোট ছোট অনেক ডিফারেন্ট আইটেমস আছে এখানে। অ্যান্ড এই প্রত্যেকটা আইটেম কিভাবে গুছাবো, কিভাবে জিনিসটা অর্গানাইজ করে কোনটা থেকে কি পড়বো, সেটা আমাদের কাছে অনেক হ্যাপাজার্ড লাগতে পারে। সো বাই মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড বাই মাই জাজমেন্ট, এখানে যদি আমাদেরকে একটু শর্ট লিস্ট করতে হয়, তাহলে এনভায়রনমেন্ট থেকে মেইনলি তিনটা টপিক হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে সিওয়েজ, আর একটা হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল। এই তিনটা বাদে বাকি যে মিসেলেনিয়াস অনেক টপিকগুলো আছে, যেমন এয়ার, ভেন্টিলেশন, নয়েজ, রেডিয়েশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলা হচ্ছে কিছু কিছু ছোট ছোট জিনিস জানতে হয়। সো কি কি জানতে হয় সেটা আমরা তখন দেখব। এখন চলে যাই আমরা আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, সেটার মধ্যে ফার্স্ট সেটা হচ্ছে ওয়াটার। তাহলে তার আগে একটা আমরা বেসিক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে ক্লাসিফাই এনভায়রনমেন্ট উইথ এক্সাম্পলস অফ ইচ। বইয়ের এক জায়গাতে এমন ভাবে এনভায়রনমেন্টটা ক্লাসিফাই করা, একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আর আরেক জায়গায় হচ্ছে মানে এনভায়রনমেন্ট চ্যাপ্টারটাতে ক্লাসিফাই করা হচ্ছে ফিজিক্যাল, বায়োলজিক্যাল আর সোশ্যাল। আমরা আমরা মেইনলি এটাই ফলো করতে পারি, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশ্যাল, বিকজ এনভায়রনমেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি এক্সটার্নাল এনভায়রনমেন্টটাই বুঝাই। ফিজিক্যালের মধ্যে পড়ে হচ্ছে ওয়াটার, এয়ার, সয়েল, হাউজিং। বায়োলজিক্যাল মানে হচ্ছে যত রকমের লাইফ আছে, প্ল্যান্ট, অ্যানিমাল লাইফ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ইনসেক্টস। আর সোশ্যাল মানে হচ্ছে আমরা সোশিও কালচারাল যে ফ্যাক্টরগুলো বুঝি, কাস্টমস, কালচার, হ্যাবিট, ইনকাম, অকুপেশন এক্সেট্রা। সো এটা গেল একটা বেসিক কোয়েশ্চেন। তারপরে চলে যাই আমরা ওয়াটারের মধ্যে। ওয়াটারের মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ডিফারেন্সেস বিটুইন শ্যালো এন্ড ডিপ গ্রাউন্ড ওয়াটার। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমরা জানি যে ওয়াটারের কিছু সোর্সেস আছে: রেইন, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার। তার মধ্যে বলা হয় যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে মোস্ট রিলায়েবল সোর্স। সো এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা হচ্ছে শ্যালো ওয়াটার, একটা হচ্ছে ডিপ গ্রাউন্ড ওয়াটার। জিওলজিক্যালি আমরা হচ্ছে সয়েলটাকে কিছু ডিফারেন্ট লেয়ার্সে ভাগ করে থাকি। সেই লেয়ার্স গুলোর মধ্যে একটা লেয়ারকে বলা হয় ফার্স্ট ইম্পারভিয়াস লেয়ার। সেই ফার্স্ট ইম্পারভিয়াস এর লেয়ারের নিচে যে পানিটা থাকে তাকে বলা হচ্ছে ডিপ গ্রাউন্ড ওয়াটার, আর উপরটাকে বলা হচ্ছে শ্যালো গ্রাউন্ড ওয়াটার। এই শ্যালো গ্রাউন্ড ওয়াটার আর ডিপ গ্রাউন্ড ওয়াটারের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে ওয়াটারের আমরা যেই বেসিক, গ্রাউন্ড ওয়াটারের আমরা যে বেসিক প্রপার্টি গুলো পড়ি, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের যে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ি, সেগুলো ডিপ গ্রাউন্ড ওয়াটারে বেশি প্রমিনেন্ট হবে এবং শ্যালো গ্রাউন্ড ওয়াটার একটু কম প্রমিনেন্ট হবে। যেমন আমরা পড়ি যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে ইউজুয়ালি এখানে ব্যাকটেরিয়া কম থাকে, ব্যাকটেরিয়ালজিক্যাল কোয়ালিটিটা এখানে অনেক পিওর থাকে। এটা হচ্ছে ডিপ ওয়াটারে বেশি হবে, মানে দ্যাট ইজ ডিপ ওয়াটার ট্যাপস পিওরার ওয়াটার। আর শ্যালো ওয়েলটা হচ্ছে মাঝে মধ্যে এখানে কন্টামিনেশন থাকতে পারে, সো ইট ইজ অফেন গ্রোসলি কন্টামিনেটেড। কেমিক্যাল কোয়ালিটির মধ্যে আমরা জানি গ্রাউন্ড ওয়াটার হচ্ছে ভেরি হার্ড, এবং হার্ডনেস অফ ওয়াটার কাকে বলে সেটা আমরা পরবর্তীতে পড়বো। তাহলে ডিপ গ্রাউন্ড ওয়াটার আরো বেশি হার্ড হবে, মানে মাছ হার্ড হবে, আর শ্যালো ওয়াটারটা হচ্ছে মডারেটলি হার্ড হবে। আর ইল্ডের মধ্যে এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার একটা ডিসঅ্যাডভান্টেজ, যে গ্রাউন্ড ওয়াটারটা হচ্ছে সরি এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার একটা অ্যাডভান্টেজ, যে গ্রাউন্ড ওয়াটারটা ইউজুয়ালি একটা রিলায়েবল সোর্স। এটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে বা ক্লাইমেটের সাথে ডিপেন্ড করে না। তাহলে এইটাই হচ্ছে মোর প্রমিনেন্ট ইন ডিপ গ্রাউন্ড ওয়াটার, দ্যাট ইট প্রোভাইডস আ সোর্স অফ কনস্ট্যান্ট সাপ্লাই। আর শ্যালো ওয়াটারটা যেহেতু এটা উপরের দিকে থাকে, সো ইট ক্যান ইউজুয়ালি গো ড্রাই ইন দ্য সামার। তো এরকম কিছু ডিফারেন্সেস আছে, এটা আমাদের টেবিল করে বইতে দেওয়া আছে। পরের কোয়েশ্চেনতে চলে যাবো আমরা, ওয়াটার বর্ন ডিজিজেস। এখন কোয়েশ্চেনটা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে ওয়াটার রিলেটেড ডিজিজেস আর একটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজেস। ওয়াটার রিলেটেড ডিজিজ মানে হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজেস প্লাস আরো কিছু কেমিক্যাল ইম্পিউরিটিজ এর কারণে যেসব ডিজিজ গুলো হতে পারে সেগুলা। আর ওয়াটার বর্ন ডিজিজেস মানে হচ্ছে অনলি যে মাইক্রোবায়োলজিক্যাল এজেন্টের কারণে যে ডিজিজ গুলো হয়, অর্থাৎ ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল, হেলমিন্থ, স্নেল, সাইক্লোপস, এগুলোর কারণে যে ডিজিজ গুলো হয় সেটা। তাহলে শুধু যদি আমাদেরকে ওয়াটার বর্ন ডিজিজ গুলো ক্লাসিফাই করতে বলে তাহলে আমরা শুধু সেগুলো দিব। আর ওয়াটার রিলেটেড ডিজিজ গুলো হলে এই ওয়াটার বর্ন ডিজিজ গুলোর সাথে ডিফারেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর জন্য কি যেসব ডিজিজ গুলো হতে পারে সেগুলোর নাম আমরা মেনশন করে দিব। এটার একটা ফুল লিস্ট আমাদের বইতে আছে, বইটা আমি লিস্টটা রিড আউট করলাম না।
চলে গেলাম পরের কোয়েশ্চেনটাতে, যে এনলিস্ট দ্য সোর্সেস অফ ওয়াটার পলিউশন। তাহলে ওয়াটার পলিউশনের সোর্সেস আমাদের বইতে চারটা দেওয়া আছে, চারটা সোর্সেস। একটা হচ্ছে সিওয়েজ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেড ওয়েস্ট, একটা হচ্ছে এগ্রিকালচারাল পলিউটেন্টস, আর একটা হচ্ছে ফিজিক্যাল পলিউটেন্টস। এই প্রত্যেকটার একটু এক্সাম্পল আমরা দিয়ে দিতে পারি, একটু ইলাবোরেশন আমরা নিজেদের থেকে দিয়ে দিতে পারি যদি এটা আমাদের রিটেনে আসে। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে আসি, পিউরিফিকেশন অফ ওয়াটার অন এ লার্জ স্কেল অন আ স্মল স্কেল। তাহলে এটা হচ্ছে ওয়াটার থেকে মেইন একটা বড় একটা অংশ, যে ওয়াটার কিভাবে পিউরিফিকেশন করা হয় লার্জ স্কেলে এবং স্মল স্কেলে। তাহলে এটা ইউজুয়ালি রিটেনে যেটা আসে, ফুল প্রসেসটা ইউজুয়ালি আসে না। যে কোনো প্রসেসে যে কোনো একটা পার্ট শর্ট নোট হিসেবে দিয়ে দিতে পারে, অর ভাইভাতে যে কোনো একটা প্রসেস নিয়ে আমাদেরকে একটু ডেপথে কোয়েশ্চেন করা হতে পারে। তাহলে আমি পুরাটাই একবার একটু বলে যাই, একটু রিডিং দিয়ে যাই। সো আগে আমরা শুরু করি লার্জ স্কেল দিয়ে। লার্জ স্কেলে বেসিক্যালি তিনটা স্টেপ আছে, তিনটা বেসিক স্টেপ। একটা হচ্ছে স্টোরেজ, হচ্ছে ফিল্ট্রেশন, একটা হচ্ছে ডিসইনফেকশন। এর মধ্যে স্টোরেজ মানে হচ্ছে স্টোর করে রাখা, যেটা এখানে স্টোরেজের কারণে কি কি চেঞ্জ হয় সেটা আমরা একটু পড়ে ফেলতে পারি, ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল কিছু চেঞ্জ হয়। মেইন পয়েন্টটা হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের মধ্যে আমরা পাই স্লো স্যান্ড ফিল্টার অ্যান্ড র্যাপিড স্যান্ড ফিল্টার। এই স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টারের যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা মাঝে মধ্যে আমাদেরকে ধরা হতে পারে। তাহলে সেটাতে যাওয়ার আগে আমরা স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টারের যে বেসিক কনস্ট্রাকশনটা সেটা আমরা একবার দেখে আসি। স্লো স্যান্ড ফিল্টারে চারটা এলিমেন্ট থাকে। সবার উপরে থাকে যে সুপারনেটেন্ট ওয়াটার, তারপরে থাকে হচ্ছে বেড অফ গ্রেডেড স্যান্ড, তার নিচে থাকে অ্যান আন্ডার ড্রেনেজ সিস্টেম, আর এই পুরাটাকে কন্ট্রোল করার জন্য থাকে একটা সিস্টেম অফ ফিল্টার কন্ট্রোল ভালভস। এগুলোর মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ারটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা, বিকজ এখানে একটা আলাদাভাবে একটা কোয়েশ্চেন আসার মতো একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ভাইটাল লেয়ার। এই ভাইটাল লেয়ার একটা শর্ট নোট আমাদেরকে দিয়ে দিতে পারে, অথবা ভাইটাল লেয়ার নিয়ে আমাদেরকে ভাইভাতেও কোয়েশ্চেন করা হতে পারে। তো প্রথম কথা হচ্ছে এই ভাইটাল লেয়ারের কিছু আদার নেমস আছে। আদার নেমস গুলো হচ্ছে জুগলিয়ার লেয়ার, বায়োলজিক্যাল লেয়ার, আর একটা জার্মান ওয়ার্ড আছে স্মুথ স্টেক লেয়ার। এই ভাইটাল লেয়ারটাকেই বলা হয় হচ্ছে ইট ইজ দি হার্ট অফ দি স্লো স্যান্ড ফিল্টার, বিকজ এই ভাইটাল লেয়ারটা ফর্ম হওয়ার আগে ফিল্টারটা কোনো বায়োলজিক্যাল ফিল্ট্রেশন করে না, সেটা শুধুমাত্র একটা মেকানিক্যাল স্ট্রেনার হিসেবে কাজ করে। অর্থাৎ সে এই ফিল্টারটা ভাইটাল লেয়ার ফর্ম হওয়ার আগে এই ফিল্টারটা পুরোপুরি যত ব্যাকটেরিয়া বা যত বায়োলজিক্যাল এজেন্ট গুলো আছে সেগুলোকে রিমুভ করতে পারে না, শুধুমাত্র ফিজিক্যাল সয়েল, ডার্ট এগুলোকে রিমুভ করতে পারে। তাহলে এই ভাইটাল লেয়ারটা ফর্ম হওয়ার পর যে ফিল্টারটা, সেই ফিল্টারটা হচ্ছে পুরোপুরি ফিল্ট্রেশন পুরোপুরি 100% করতে পারে, তার আগে পারে না। এই ভাইটাল লেয়ারের কনস্টিটিউয়েন্টস হচ্ছে থ্রেড লাইক অ্যালজি, প্ল্যাঙ্কটন, ডায়াটমস, ব্যাকটেরিয়া। আর ফর্মেশন অফ দি ভাইটাল লেয়ার ইজ নোন এজ রাইপেনিং। ভাইটাল লেয়ারটা ফর্ম হওয়ার পর ইট ক্যান রিমুভ অর্গানিক ম্যাটার, ইট হোল্ডস ব্যাক ব্যাকটেরিয়া, অ্যান্ড ইট ক্যান অক্সিডাইজ অ্যামোনিয়াকাল নাইট্রোজেন। তাহলে যদি ভাইটাল লেয়ারের একটা শর্ট নোট আসে আমাদের, তাহলে আমরা এই পয়েন্টগুলো বলে দিব, এবং সাথে যদি আমরা ফিগার রেখে দিতে পারি যেটা হচ্ছে ওই ফিল্টার বেডের, তাহলে মোটামুটি আনসারটা কমপ্লিট হয়ে যায়। এই গেল হচ্ছে আমাদের স্লো স্যান্ড ফিল্টার। এখন চলে আসি র্যাপিড স্যান্ড ফিল্টারে। র্যাপিড স্যান্ড ফিল্টার একটা ফ্লো চার্ট আমাদের বইতে দেওয়া আছে, কখনো যদি এই কোয়েশ্চেনটা রিটেনে আসে যে র্যাপিড স্যান্ড ফিল্টারের মেকানিজমটা আমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে আমরা ওই ফ্লো চার্টটা এঁকে দিব আর নিচে সেটা একটু ইলাবোরেশন লিখে দিব। এখানে স্টেপস এর মধ্যে পাঁচটা বেসিক স্টেপ আছে। একটা হচ্ছে কোয়াগুলেশন, র্যাপিড মিক্সিং, ফ্লকুলেশন, সেডিমেন্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন। তাহলে এই পাঁচটা হচ্ছে দ্য স্টেপস অফ দি র্যাপিড স্যান্ড ফিল্টার। কোন স্টেপে কি করা হয় হালকা একটু ইলাবোরেশন আমরা পড়ে নিব। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে এটার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজের মধ্যে বলা আছে যে এটা র্যাপিড স্যান্ড ফিল্টার ক্যান ডাইরেক্টলি ডিল উইথ র ওয়াটার। এখানে যে আমরা তিনটা ইউজুয়ালি স্টেপ পড়ে থাকি, স্টোরেজ, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন, এখানে প্রিভিয়াসলি স্টোরেজ স্টেপটা লাগে না। সো এখানে আমরা ডাইরেক্টলি র ওয়াটার উইদাউট স্টোরেজ আমরা ফিল্টার করতে পারি। সেকেন্ড কথা হচ্ছে এটা ছোট, অকুপাইজ লেস স্পেস। থার্ড পয়েন্টটা হচ্ছে নামে যেটা বলা আছে ফিল্ট্রেশনটা র্যাপিড হয়, অনেক গুণ ফাস্টার দেন দি স্লো স্যান্ড ফিল্টার, 40 to 50 টাইমস ফাস্টার বলা আছে। আর ডিসঅ্যাডভান্টেজেস কিছু আছে, যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা যখন কম্প্যারিজন পড়বো বা ডিফারেন্স পড়বো সেখান থেকে আমরা এই ডিফারেন্স গুলো বুঝতে পারবো ইজিলি। তাহলে ডিফারেন্স গুলো আমি একবার বলে যাই। র্যাপিড স্যান্ড ফিল্টার, প্রথম কথা হচ্ছে স্পেসের টার্মসে র্যাপিড স্যান্ড ফিল্টারটা অকুপাইজ ভেরি লিটল স্পেস অ্যান্ড স্লো স্যান্ড ফিল্টারটা অকুপাইজ এ লার্জার এরিয়া। রেট অফ ফিল্ট্রেশন বুঝাই যাচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারে ফাস্টার হবে। এখানে বইতে একটা ইউনিট দেওয়া আছে 200 বিলিয়ন গ্যালনস পার একর পার ডে।
আর স্লো স্যান্ড ফিল্টারটা হচ্ছে অনলি 2 to 3 মিলিয়ন গ্যালনস পার একর পার ডে। ইফেক্টিভ সাইজ অফ দি স্যান্ড র্যাপিড স্যান্ড ফিল্টারে বড় হবে, স্লো স্যান্ড ফিল্টারে ছোট হবে। র্যাপিড স্যান্ড ফিল্টার হচ্ছে 0.4 to 0.7 মিলিমিটার, স্লো স্যান্ড ফিল্টার 0.2 0.3 মিলিমিটার। তারপরে আরো কিছু পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিমুভেবল ব্যাকটেরিয়া, যেটা সেটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারে 98 to 99%, আর স্লো স্যান্ড ফিল্টারে আরো বেশি 99.9 to 99.99%। আর বাকি কিছু এখানে টেকনিক্যাল ব্যাপার দেওয়া আছে, যেমন এটার অপারেশন মানে কিভাবে করতে হয়, এটার ওয়াশিং প্রসিডিউরটা কিভাবে করতে হয়, আর এখানে কতটুক লস অফ হেড অ্যালাউড। কিন্তু এগুলোর মধ্যে বেসিক্যালি আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে র্যাপিড স্যান্ড ফিল্টারের ব্যাকটেরিয়াল রিমুভাল কোয়ালিটিটা স্লো স্যান্ড ফিল্টারের চাইতে কম। এটার কারণ হচ্ছে এটার ইফেক্টিভ সাইজ অফ দি স্যান্ড, যেটা মানে স্যান্ডটাই হচ্ছে এখানে ফিল্টার হিসেবে কাজ করছে, এই স্যান্ডটা হচ্ছে লার্জার। স্যান্ড লার্জার কারণে মনে হচ্ছে আরো বেশি জিনিস এখান থেকে ফিল্টার হয়ে যেতে পারবে। আর এইটার কারণেই র্যাপিড স্যান্ড ফিল্টারের ফ্লো রেটটাই আরো বেশি। তাহলে এই তিনটে ইন্টার রিলেটেড পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, তাহলে মোটামুটি এখান থেকে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস আর কম্প্যারিজন মানে ডিফারেন্সেস আমরা লিখে দিতে পারবো। পরে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা যে হোয়াট আর দি প্রিন্সিপালস অফ ক্লোরিনেশন। এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট এখান থেকে, এটা রিটেনে আসতে পারে এবং এটা আমাদেরকে ভাইভায় ধরা হতে পারে। সো প্রিন্সিপালস অফ ক্লোরিনেশনের এরকম 5টা পয়েন্ট আছে বা 5টা এখানে প্রিন্সিপাল বলা আছে। এই প্রিন্সিপাল গুলো আমরা মোটামুটি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে মনে রাখতে পারি। তাহলে প্রিন্সিপাল অফ ক্লোরিনেশনের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মানে প্রিলিমিনারি একটা পয়েন্ট হচ্ছে যে দ্য ওয়াটার টু বি ক্লোরিনেটেড ইট শুড বি ক্লিয়ার অ্যান্ড ফ্রি ফ্রম টার্বিডিটি। আমরা যেই ওয়াটারটাই নিব ক্লোরিনেশনের জন্য এখানে কোনো টার্বিডিটি থাকতে পারবে না। টার্বিডিটি না থাকলে আমরা পরের পয়েন্টগুলো মিট করতে পারবো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে দ্য ক্লোরিন ডিমান্ড অফ দি ওয়াটার শুড বি মেট। তাহলে ক্লোরিন ডিমান্ডের কনসেপ্টটা কি? ক্লোরিন ডিমান্ডের কনসেপ্টটা হচ্ছে লেটস সে যে আমাদের কাছে যদি একটা কন্টেইনার অফ ওয়াটার থাকে, এই কন্টেইনারের মধ্যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। এখানে লেটস সে যে আমরা 4 গ্রাম ক্লোরিন অ্যাড করলাম। 4 গ্রাম ক্লোরিন অ্যাড করার পর আমরা কিছুক্ষণ রেখে দিলাম, এখানে একটা কন্টাক্ট পিরিয়ড দিলাম লেটস সে যে 1 আওয়ারের মতো। তারপরে আমরা দেখলাম যে নিচে 2 গ্রাম ক্লোরিন পড়ে আছে। 2 গ্রাম ক্লোরিন সেই কন্টাক্ট পিরিয়ডটার পর এখানে নিচে পড়ে আছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে 4 গ্রাম থেকে 2 গ্রাম পড়ে আছে, তাহলে বাকি যে 2 গ্রাম ছিল সেটা হচ্ছে পানির মধ্যে মিশে গেছে। এবং পানির মধ্যে মিশে পানির মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো ছিল, যে অর্গানিক প্রোডাক্ট গুলো ছিল এবং যে অ্যামোনিয়াল সাবস্টেন্স গুলো ছিল সেগুলোকে ডিস্ট্রয় করতে হেল্প করেছে। তাহলে এই যে 4 গ্রাম এবং 2 গ্রামের মধ্যে ডিফারেন্স মানে 4 - 2 যেটা হচ্ছে 2 গ্রাম, এটাই হচ্ছে দ্য ক্লোরিন ডিমান্ড অফ দি ওয়াটার। The chlorine demand of the water definition টা হচ্ছে it is the difference between the amount of chlorine added to the water and the amount of free residual chlorine remaining at the end of a specified contract period. So আমি যেই ক্লোরিনটা অ্যাড করলাম এবং একটা কন্ট্যাক্ট পিরিয়ডের পরে যে ক্লোরিনটা থেকে গেল, সেই দুইটার ডিফারেন্স, সেই দুইটার মাইনাস করে যেটা আসছে সেই ডিফারেন্সটা হচ্ছে ক্লোরিন ডিমান্ড অফ দি ওয়াটার। এটাই হচ্ছে আমার সেকেন্ড প্রিন্সিপাল অফ ক্লোরিনেশন। থার্ড প্রিন্সিপাল অফ ক্লোরিনেশনটা হচ্ছে একটা স্পেসিফিক কন্ট্যাক্ট পিরিয়ড মিট করতে হয়, অর্থাৎ এই ক্লোরিনটা এখানে অ্যাড করার পর কিছুক্ষণ রেখে দিতে হয়। এই কন্ট্যাক্ট পিরিয়ডের টাইম অ্যাটলিস্ট 1 আওয়ার হতে হবে। সো থার্ড প্রিন্সিপাল অফ ক্লোরিনেশন হচ্ছে যে দ্য প্রেজেন্স অফ ফ্রি রেসিডুয়াল ক্লোরিন ফর আ কন্ট্যাক্ট পিরিয়ড অফ অ্যাটলিস্ট 1 আওয়ার শুড বি মেট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমার এখানে ক্লোরিন ডিমান্ডটা মিট করার পর, অর্থাৎ আমি এখানে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আমার 4 গ্রাম অ্যাড করলে 2 গ্রাম থেকে যায়, তাহলে আমার এখানে ক্লোরিন ডিমান্ড হচ্ছে 2 গ্রাম। মানে আমার এখানে পুরা পানিতে সব যত ব্যাকটেরিয়া আছে, যত অর্গানিক প্রোডাক্ট আছে, এটাকে ডিস্ট্রয় করতে আমার লাগছে হচ্ছে 2 গ্রাম। এই 2 গ্রাম দেওয়ার পরও আমার পানির মধ্যে কিছু ফ্রি রেসিডুয়াল ক্লোরিন রেখে দিতে হবে, কিছু ফ্রি রেসিডুয়াল ক্লোরিন রেখে দিতে হবে যাতে পরবর্তীতে কোনো রিকন্টামিনেশন না হয়। সেই ক্লোরিনটা তখন পরবর্তী যদি কোনো রিকন্টামিনেশন হয় সেটার এগেনস্টে কাজ করবে। তাহলে এই ফ্রি রেসিডুয়াল ক্লোরিন ইট শুড বি 0.5 মিলিগ্রাম পার লিটার। আর ফিফথ পয়েন্টটা হচ্ছে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অ্যাডিশন, যে দ্য সাম অফ দি ক্লোরিন ডিমান্ড and of the specific water plus the free residual chlorine of 0.5 milligram per liter constitutes the correct dose of the chlorine to be applied. মানে এখানে যদি লেটস সে আমার 2 লিটার পানি থাকে, তাহলে এটার ক্লোরিন ডিমান্ড যদি 2 গ্রাম হয়, আর এখানে যদি আমি একটা ফ্রি রেসিডুয়াল ক্লোরিন আমি 0.5 গ্রাম পার লিটার রাখতে চাই,
তাহলে এখানে আমার টোটাল ক্লোরিন রাখতে হবে 3 গ্রাম। তাহলে এইভাবে আমরা ম্যাথমেটিক্সের টার্ম দিয়ে আমরা প্রিন্সিপালস অফ ক্লোরিনেশনটা পড়ে ফেলতে পারি। এন্ড প্রিন্সিপালস অফ ক্লোরিনেশনের ভিতরে আমাদের কিছু প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ ক্লোরিন ডিমান্ড। আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন কিছুই না, এটা মানে হচ্ছে জাস্ট ক্লোরিন ডিমান্ডটা মিট করার আগ পর্যন্ত ক্লোরিন অ্যাড করা। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের পরেও যদি কোনো ক্লোরিন অ্যাড করা তাহলে সেটা আর পানির মধ্যে ডিজলভ হবে না, সেটা হচ্ছে পানিতে একটা সেডিমেন্ট হিসেবে থেকে যাবে। সো এগুলো হচ্ছে হোয়াট আর দি প্রিন্সিপালস অফ ক্লোরিনেশন এন্ড ইটস রিলেটেড কোয়েশ্চেন্স। তাহলে আমরা ছিলাম হচ্ছে প্রসেস অফ পিউরিফিকেশন অফ ওয়াটার। এতক্ষণ ধরে আমরা লার্জ স্কেলটা পড়লাম, এখন চলে এসেছে আমরা স্মল স্কেলে। স্মল স্কেলে বেসিক্যালি দুইটা হেডিং এর আন্ডারে বলা আছে, একটা হচ্ছে হাউস হোল্ড পিউরিফিকেশন, হচ্ছে ডিসইনফেকশন অফ ওয়েলস আর কি, যেটা হচ্ছে কুয়া। সো হাউস হোল্ড পিউরিফিকেশন করা যায় হচ্ছে বয়লিং দিয়ে, কেমিক্যাল ডিসইনফেকশন দিয়ে, ফিল্ট্রেশন দিয়ে, ইউভি রেডিয়েশন দিয়ে, আর হচ্ছে অসমোসিস পিউরিফিকেশন দিয়ে, মাল্টি স্টেজ রিভার্স অসমোসিস পিউরিফিকেশন অফ ওয়াটার। এর মধ্যে থেকে আমাদের জানতে হবে বয়লিংটা, কারণ বয়লিং এর মধ্যে কিভাবে বয়ল করতে হয় এটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়। বলা আছে যে দ্য ওয়াটার মাস্ট বি ব্রট টু আ রোলিং বয়েল ফর 10 to 20 মিনিটস। এক্স্যাক্টলি এই কথাটা বলতে হবে যে রোলিং বয়েল ফর 10 to 20 মিনিটস। কেমিক্যাল ডিসইনফেকশনের মধ্যে কিছু ডিসইনফেক্টিং এজেন্টের নামটা জানতে হবে। আর ক্লোরিন ট্যাবলেটটা আমাদেরকে বিশেষ করে জানতে হবে, বিকজ ক্লোরিন ট্যাবলেটটা অনেক সময় আমাদের অস্পিতে দেয় বা ভাইভাতে হচ্ছে এটার স্যাম্পল দেখে হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। আমাদের বইতে বলা আছে যে একটা ক্লোরিন ট্যাবলেট 0.5 গ্রাম সাফিসিয়েন্ট টু ডিসইনফেক্ট 20 লিটার্স অফ ওয়াটার। এই কোয়েশ্চেনটা মাঝে মধ্যে আমাদেরকে এইভাবে করা হয় যে যদি এক কলসি পানি নেই, এক কলসি পানির জন্য কয়টা ক্লোরিন ট্যাবলেট লাগবে। তো আমরা অ্যাজিউম করে নিই যে একটা কলসির মধ্যে হচ্ছে 20 লিটার থাকে, তাহলে সেখানের জন্য 0.5 গ্রাম অথবা 1 ক্লোরিন ট্যাবলেট ইজ সাফিসিয়েন্ট। আর যদি অস্পিতে এই কোয়েশ্চেনটা দেয়, অস্পিতে এটা পুরো একটা ম্যাথ আকারে দিতে পারে যে এত লিটার পানির জন্য কয়টা ক্লোরিন ট্যাবলেট আমাদের দরকার। সো এই ক্লোরিন ট্যাবলেটটি তো আমাদেরকে ভালো মতো জানতে হবে। ডিসইনফেকশন অফ ওয়েলস এর স্টেপ গুলো আমাদের ওভাবে না জানলেও চলবে, খালি জাস্ট এই যে এটা জিনিস আছে সেটা আমাদেরকে জানলেই চলবে। তো এই গেল হচ্ছে মোটামুটি প্রসেস অফ পিউরিফিকেশন অফ ওয়াটার অন দ্য লার্জ স্কেল এন্ড অন দ্য স্মল স্কেল। আর পরের কোয়েশ্চেনটা হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ক্লোরিনেশন, এটা অলরেডি আমরা ডিসকাশন করে আসলাম। চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে, এনলিস্ট দ্য WHO গাইডলাইন্স ফর ড্রিঙ্কিং ওয়াটার। WHO গাইডলাইন্স ফর ড্রিঙ্কিং ওয়াটার 4টা হেডিং এর বা 4টা প্যারামিটার আন্ডারে দিয়েছে। একটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্ট, মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট, কেমিক্যাল অ্যাসপেক্ট, রেডিওলজিক্যাল অ্যাসপেক্ট। এর মধ্যে 4টার মধ্যে শুধু আমরা কিছু পয়েন্ট গুলো দেখে যাবো যে কি কি পয়েন্টের এখানে ক্রাইটেরিয়া দেয়া আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টটা। বিকজ মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে যে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডিকেটরের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আমাদের ভাইভাতে ধরা হয়, অথবা এটা অনেক সময় আমাদেরকে প্রবলেম বেসড কোয়েশ্চেন আকারেও দেওয়া হতে পারে। তাহলে ক্রাইটেরিয়া গুলো কি আমি একবার বলি। দা ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে এখানে কোলিফর্ম অর্গানিজমস, বা যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে আমরা ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডিকেটরটা জাজ করি সেটা হচ্ছে কোলিফর্ম অর্গানিজমস, ফিকাল স্ট্রেপ্টোকোকাই এন্ড ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। এখানে একটা কোয়েশ্চেন করা হয় যে কোনটা রিসেন্ট ফিকাল কন্টামিনেশন অফ ওয়াটার ইন্ডিকেট করে আর কোনটা হচ্ছে রিমোট কন্টামিনেশন, ফিকাল কন্টামিনেশন অফ ওয়াটার ইন্ডিকেট করে। সো রিসেন্টে ইন্ডিকেট করা হচ্ছে ফিকাল স্ট্রেপ্টোকক্কাই, আর রিমোট কন্টামিনেশন ইন্ডিকেট করা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। বিকজ ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স হচ্ছে একটা স্পোর আকারে থাকে, দ্যাট মিনস যে এই স্পোরটা অনেক আগে থেকে পানির মধ্যে আছে। এখানে আরেকটা কোয়েশ্চেন করা হতে পারে কোলিফর্ম অর্গানিজম থেকে, যে কেন কোলিফর্ম অর্গানিজমটাকে বেস্ট মেথড বা কেন এটাকে মেথড অফ ইন্ডিকেটর অফ চয়েস বলা হয়। 4টা পয়েন্ট বইতে বলা আছে। একটা হচ্ছে যে কোলিফর্ম অর্গানিজমস আর কনস্ট্যান্টলি প্রেজেন্ট ইন গ্রেট অ্যাবান্ডেন্স ইন হিউম্যান ইন্টেস্টাইন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দে আর ইজিলি ডিটেক্টেবল বাই কালচার মেথড। থার্ড পয়েন্টটা হচ্ছে দে সার্ভাইভ লঙ্গার দেন দি আদার প্যাথোজেন্স। আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে দ্য কোলিফর্ম ব্যাকটেরিয়া হ্যাভ গ্রেটার রেজিস্ট্যান্স টু দি ফোর্সেস অফ ন্যাচারাল পিউরিফিকেশন। এই 4টা পয়েন্ট বা এই 4টা পয়েন্ট ফেভারে থাকার কারণে আমরা ইউজুয়ালি কোলিফর্ম অর্গানিজমটাকে বেছে নিই অ্যাজ দ্য বেস্ট ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডিকেটর অফ ওয়াটার। সো WHO গাইডলাইন অফ ড্রিঙ্কিং ওয়াটার থেকে মোটামুটি এই জিনিসটা পড়লেই চলবে। চলে যাচ্ছে আমরা পরের কোয়েশ্চেনটাতে, যে ডিফাইন এন্ড সে দি কজেস অফ হার্ডনেস অফ ওয়াটার। তাহলে হার্ডনেস এর ডেফিনেশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে সোপ ডিস্ট্রয়িং ক্যাপাসিটি অফ ওয়াটার। আর এটার কজেস কি কি, তাহলে কজেসটা হচ্ছে আমরা আইদার টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস হিসাবেও আমরা ভাগ করে বলতে পারি, বা এটা কেমিক্যাল স্পিসিস দিয়ে আমরা ভাগ করে বলতে পারি। আইদার ওয়ে দা মেইন রিজনটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। হাউ ক্যান ইউ রিমুভ দ্য হার্ডনেস অফ ওয়াটার? রিমুভ দ্য হার্ডনেস অফ ওয়াটারের জন্য এখানে কিছু পয়েন্ট আমাদের বইতে বলা আছে। একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেসের জন্য, এটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেসের জন্য। টেম্পোরারি হার্ডনেসের জন্য আমরা যেটা করতে পারি, রিমুভ করার জন্য যেটা করতে পারি, এটা হচ্ছে বয়েলিং, অ্যাডিশন অফ লাইম,
অ্যাডিশন অফ ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে পারমুটেড প্রসেস। আর পার্মানেন্ট হার্ডনেসের জন্য টেম্পোরারি হার্ডনেসের জাস্ট লাস্ট দুইটা পয়েন্ট, মানে হচ্ছে অ্যাডিশন অফ সোডিয়াম কার্বনেট আর হচ্ছে পার্মানেন্ট প্রসেস, বা এটাকে বেস এক্সচেঞ্জ প্রসেসও বলা হয়, দুটো একই জিনিস। এই দুটো হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য। এখানে যে প্রত্যেকটার কিছু কেমিক্যাল ফর্মুলা মানে কেমিক্যাল ইকুয়েশন আমাদের বইতে দেওয়া আছে, এগুলো খুব একটা লাগে না, বিকজ রিটেনে এগুলো আসে না, আর ভাইভাতে তো এই কেমিক্যাল ইকুয়েশন ধরার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যে জিনিসটা আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটারের হার্ডনেস লেভেলটা কিরকম হওয়া উচিত। সো আমাদের বইতে বলা আছে যে ড্রিঙ্কিং ওয়াটার শুড বি মডারেটলি হার্ড। তাহলে মডারেটলি হার্ড এর ভ্যালু কত? এটা হচ্ছে 1 to 3 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অথবা 50 to 150 মিলিগ্রাম পার লিটার। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই গেল হচ্ছে ওয়াটার থেকে কিছু কোয়েশ্চেন। এখন চলে আসি পরের কোয়েশ্চেনটাতে, হোয়াট ইজ আর্সেনিকোসিস এন্ড ডিসক্রাইব দি আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম। এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ওয়াটার থেকে। যদি আমাদেরকে পরীক্ষা হলে ওয়াটার থেকে একটা কোয়েশ্চেনে আস্ক করা হয়, তাহলে সেটা হবে হচ্ছে এই আর্সেনিকোসিস আর ডিসক্রাইব দি আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম রিলেটেড। তাহলে আর্সেনিকোসিস মানে হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন উইচ ডেভেলপস ডিউ টু দি এক্সেস লেভেল অফ আর্সেনিক ইন দ্য ব্লাড। এখানে একদম আমাদেরকে ফ্রিকুয়েন্টলি যে কোয়েশ্চেনটা করাই হয় যে ড্রিঙ্কিং ওয়াটারের আর্সেনিক লেভেলটা কত। একটা হচ্ছে WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী কত, আর একটা হচ্ছে বাংলাদেশের লিমিটটা কত। সো WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী ড্রিঙ্কিং ওয়াটারের দ্য লিমিট শুড বি 0.01 মিলিগ্রাম পার লিটার, আর বাংলাদেশেই দ্যাট লিমিট হ্যাজ বিন সেট টু 0.05 মিলিগ্রাম পার লিটার। এই কোয়েশ্চেনটা একদম মাস্ট, পরীক্ষা হলে আমাদেরকে এটা অবশ্যই করবে। তার সাথে কোয়েশ্চেনতে চলে আসি, ডিসক্রাইব দি আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম ইন বাংলাদেশ। সো আর্সেনিক মিটিগেশন প্রোগ্রামে হচ্ছে তিনটা ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 এর মধ্যে হচ্ছে ফেজ 1টা হচ্ছে টু আইডেন্টিফাই দি আর্সেনিক কন্টামিনেটেড টিউব অয়েলস and mark them with red color and mark the non-contaminated ones with green color। যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আর্সেনিক যুক্ত পানি যেগুলো, সেগুলো টিউবওয়েল গুলোকে হচ্ছে রেড কালার দিয়ে মার্ক করা হয়, আর হেলদি ওয়াটার গুলোকে হচ্ছে গ্রিন কালার দিয়ে মার্ক করা হয়। ফেজ 2টা হচ্ছে টু প্রোভাইড ডিপ টিউব ওয়েলস অ্যাজ অ্যান ইমার্জেন্সি মেজার ইন দোজ লোকেশনস where most of the tube wells are found to be contaminated by arsenic। আর ফেজ 3টা হচ্ছে একটা লং টার্ম সলিউশন, এটা হচ্ছে টু প্রোভাইড ট্রিটেড সেফ সারফেস ওয়াটার থ্রু পাইপস টু দ্য পিপল, আর সাইমালটেনিয়াস এফর্টস আর টেকেন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল। সো এই তিনটা ফেজে হচ্ছে বাংলাদেশ এই আর্সেনিকের প্রবলেমটাকে ট্যাকল করে থাকে, অথবা এটা হচ্ছে আর্সেনিক মিটিগেশন প্রোগ্রামের তিনটা ফেজ। এর সাথে একটু বলে রাখি যে আর্সেনিকোসিসের কিছু ক্লিনিক্যাল ফিচার এবং কিছু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মেজার্স, মানে আদার দেন দি আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম, এগুলো হচ্ছে আমাদেরকে আস্ক করা হতে পারে বা এটা রিটেনে আসতে পারে। আর্সেনিকোসিসের যে ক্লিনিক্যাল ফিচারগুলো, এগুলো আমরা ফরেনসিক মেডিসিনও পড়ে থাকি। আমরা এখানে কমিউনিটি মেডিসিনে আমরা ইউজুয়ালি তিনটা স্টেজে ভাগ করে থাকি, স্টেজ 1, 2, 3। স্টেজ 1-এ হচ্ছে আমরা মাইল্ড সিমটম দেখি, মেলানোসিস, কেরাটোসিস, কনজাংটিভাইটিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস। স্টেজ 2-তে হচ্ছে আমরা আরেকটু সিভিয়ার সিমটমস দেখি, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে অ্যাডজেক্টিভ যোগ হয়ে যায়। মেলানোসিস হয়ে যায় লিউকোমেলানোসিস, কেরাটোসিস হয়ে যায় হাইপারকেরাটোসিস, তার সাথে পাই হচ্ছে আমরা নন পিটিং ইডেমা অফ দি ফিট অ্যান্ড লেগস, পেরিফেরাল নিউরোপ্যাথি। আর স্টেজ 3-তে হচ্ছে গ্যাংগ্রিন ডেভেলপ করে যায়, গ্যাংগ্রিন অফ দি ডিস্টাল অর্গানস অর পার্টস অফ দি বডি, ক্যান্সার অফ দি স্কিন, লাংস, ইউরিনারি ব্লাডার, কিডনি অ্যান্ড লিভার ফেলিয়ার। তো এই তিনটা ফিচারে হচ্ছে, এই তিনটা স্টেজে আমরা আর্সেনিকের ক্লিনিক্যাল ফিচার্স গুলো ভাগ করে থাকি। আর প্রিভেনশন এন্ড কন্ট্রোলের মধ্যে আমরা কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে আর্সেনিক মিটিগেশন প্রোগ্রামটা বলতে পারি। আর এমনিতে কিছু জেনারেল পয়েন্ট হিসেবে বলতে পারি হচ্ছে ডিটেকশন অফ কন্টামিনেশন, আইডেন্টিফিকেশন অফ দি কেসেস, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ আর্সেনিকোসিস। আর্সেনিকোসিসের ট্রিটমেন্টটা হচ্ছে ইউজুয়ালি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা হয়, এখানে অ্যাডিকুয়েট নিউট্রিশন, সাফিসিয়েন্ট প্রোটিন সাপ্লিমেন্টেশন, অ্যান্টিঅক্সিডেন্টস থেরাপি দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে এখানে থেরাপিউটিকের নাম বলা আছে, এটা হচ্ছে অ্যাসেটাইল স্যালিসাইক্লেটস। এই অ্যাসেটাইল স্যালিসাইক্লেটস হচ্ছে কেরাটোলাইটিক ট্রিটমেন্টের জন্য ইউজ করা যেতে পারে। এই জিনিসটা পরীক্ষা হলে মাঝে মধ্যে ধরা হয়। এই প্রত্যেকটা কথাই হচ্ছে আমাদের যে মেইন টেক্সট বুক পার্ক সেখানে নেই, এগুলো হচ্ছে আমরা পাবো রশিদ কবির হায়দারে, কারণ এটা একটা বাংলাদেশ স্পেসিফিক টপিক। সো এখান থেকে আর্সেনিকোসিসটা আমরা ওইভাবে পড়ে নিব। তাহলে ওয়াটার থেকে মেইন যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সেটা আমরা অ্যাট আ গ্লান্স দেখে নিলাম। এখন আমরা চলে যাই ওয়াটারের পরের টপিক, সেটা হচ্ছে যে মিসেলেনিয়াস টপিক গুলো থাকে এই ওয়াটার এবং লাস্ট হচ্ছে সিউয়েজ এবং যে ওয়েস্ট ডিসপোজালের মাঝে, সেখানে অনেকগুলো টপিক আছে। এয়ার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ, রেডিয়েশন, লাইটিং, হাউজিং, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো অনেক অনেক পয়েন্ট আছে। এখানে আমি কিছু কোয়েশ্চেন তুলে এনেছি, এগুলো হচ্ছে এই কোয়েশ্চেনগুলো রিটেনে এসছে রিসেন্টলি। কিন্তু এগুলো বাদে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়বো, সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য যেটার
প্রথম হেল্পটা নিব সেটা হচ্ছে আমাদের কলেজের বক্স কোয়েশ্চেন গুলো, কারণ এই টপিকগুলো হচ্ছে দেখা যায় যে বক্স কোয়েশ্চেনে থাকলে কোয়েশ্চেন গুলো করা হয়, আদারওয়াইজ খুব একটা অন্য কোয়েশ্চেন থেকে ব্রাঞ্চ করে এসে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয় না, অথবা বক্স কোয়েশ্চেনে যে কোয়েশ্চেনটা থাকে সেটার বাইরে ইনডেপথ কোনো কোয়েশ্চেন বা ব্রাঞ্চিং কোনো কোয়েশ্চেন এইসব টপিক থেকে খুব একটা করা হয় না, ইউজুয়ালি ফরম্যাটটা এটা হয়। আর রিটেনে যদি কোনো কোয়েশ্চেন আসে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে যে এই টপিকগুলো মোটামুটি খুব ইজি টপিক, এগুলো হচ্ছে একটু জেনারেল নলেজ দিয়ে আনসার করা যায়। লাইটিং এর ইফেক্ট কি কি হবে আমাদের উপরে, হাউজিং এর ইফেক্ট কি কি হতে পারে, এগুলা মোটামুটি বইয়ের থেকে না পড়লেও আমরা অনেক কিছু লিখতে পারি। এবং কোয়েশ্চেন্স লাইক গ্লোবাল ওয়ার্মিং কেন হয় বা গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট কি কি হতে পারে, এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সো এগুলো জাস্ট আমরা বইয়ের থেকে একবার রিডিং দিয়ে দিব, কোনো সময় আসলে আসবে, আমরা ওইভাবে অ্যান্সার করে ফেলবো। শুধুমাত্র বইয়ে কিভাবে ফরম্যাটটা দেওয়া আছে, মানে কিভাবে পয়েন্টগুলো সাজানো আছে সেটা একটু মাথায় রাখতে পারি। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে যে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকে, মানে দ্যাট ইজ যে হাউজিং এর কিছু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকতে থাকতে পারে, যেমন ওয়ালের থিকনেস কত হতে পারে বা একটা হাউসের সেটব্যাক কত পরিমাণ হতে পারে, আমরা এই বড়জোর এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারি। সেটার বাইরে খুব একটা জিনিস লাগবে বলে আমি মনে করি না, বাকিটা হচ্ছে ভাগ্যের উপর কোয়েশ্চেন কিরকম আসে। চলে আসি যে রিসেন্টলি যে কোয়েশ্চেন গুলো এসছে, একটা হচ্ছে ডিসকাস দি ডাব্লিউএইচও স্ট্র্যাটেজি অফ ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ এয়ার পলিউশন। সো এই কোয়েশ্চেনটা একটু আমাদেরকে হুবহু বলতে হবে, হুবহু বইয়ের পয়েন্ট গুলো বলতে হবে, বিকজ এটা একটা ডাব্লিউএইচও স্ট্র্যাটেজি, এটা কোনো জাস্ট বইয়ের কথা না বা কোনো স্পেসিফিক টিচারের কথা না। সো ডাব্লিউএইচও স্ট্র্যাটেজিতে 5টা পয়েন্ট বলা আছে। 5টা পয়েন্ট হচ্ছে কন্টেইনমেন্ট, রিপ্লেসমেন্ট, ডাইলিউশন, লেজিসলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন। তো 5টা পয়েন্ট পড়বো, 5টা পয়েন্টের ইলাবোরেশন আমরা নিজেদের থেকে লিখতে পারবো, খুব একটা কঠিন কিছু না। মেনশন দি হেলথ ইফেক্টস অফ নয়েজ পলিউশন, নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। হেলথ ইফেক্ট অফ নয়েজ পলিউশনটা ইউজুয়ালি ধরা হয়, এবং এখানে বিশেষ করে ধরার এই জিনিসটা ধরার আরেকটা রিজন হচ্ছে এখানে কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে, কিছু নয়েজের লেভেল বলা আছে, যে লেভেলগুলো স্পেসিফিক্যালি আমাদেরকে ধরা হয়। তাহলে ইফেক্টস অফ নয়েজ পলিউশন আমাদের বইতে হচ্ছে দুইটা হেডিং এর আন্ডারে লেখা, একটা হচ্ছে অডিটরি ইফেক্ট, হচ্ছে নন অডিটরি ইফেক্ট। অডিটরি ইফেক্ট হচ্ছে অডিটরি ফ্যাটিগ আর ডেফনেস, আর নন অডিটরি ইফেক্ট অনেক অনেক পয়েন্ট আছে, এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স উইথ স্পিচ, অ্যানোয়েন্স, এফিসিয়েন্সি, ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এক্সেট্রা। যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টগুলো, অর্থাৎ এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো যেই লেভেলের উপরে একটা ইফেক্ট হয়। সো অডিটরি ইফেক্টে বলা হচ্ছে যে অডিটরি ইফেক্টগুলো স্টার্ট হয় ফ্রম 90 ডেসিবেল। Repeated exposure to 100 decibel results in permanent hearing loss, and sudden exposure to 160 decibel causes rupture of the tympanic membrane. এই তিনটা ভ্যালু, 90 ডেসিবেল, 100 ডেসিবেল, 160 ডেসিবেল। সাথে আরেকটা ভ্যালু আমাদের বইতে একটা গ্রাফে দেওয়া আছে, একটা চার্টে দেওয়া আছে, যে রেকমেন্ডেড ম্যাক্সিমাম কত। রেকমেন্ডেড ম্যাক্সিমাম হচ্ছে 85 ডেসিবেল, তার উপরে 90 ডেসিবেল থেকে অডিটরি ফ্যাটিক শুরু হয়, 100 ডেসিবেলে রিপিটেড এক্সপোজার হলে ডেফনেস হয়, আর 160 ডেসিবেলে সিঙ্গেল সাডেন এক্সপোজার হলে টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়। এই চারটা ভ্যালু আমাদেরকে পরীক্ষা হলে জিজ্ঞেস করা হতে পারে, সো এই চারটা ভ্যালু আমরা মাথায় রাখবো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে হোয়াট আর দি হেলথ ইফেক্টস অফ রেডিয়েশন। এটা আমাদের বইতে খুব একটা সুন্দর ফ্লো চার্টে দেওয়া আছে। কিছু সোম্যাটিক ইফেক্ট আছে, কিছু জেনেটিক ইফেক্ট আছে। সোম্যাটিক ইফেক্ট ইন্টারমিডিয়েট হচ্ছে রেডিয়েশন সিকনেস, অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম। ডিলেড হচ্ছে লিউকেমিয়া, কার্সিনোজেনেসিস, ফিটাল ডেভেলপমেন্ট অ্যাবনর্মালিটি, শর্টনিং অফ লাইফ। আর জেনেটিক হচ্ছে ক্রোমোজোম মিউটেশন, পয়েন্ট মিউটেশন। সো এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এই রেডিয়েশনের ব্যাপারটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়, এটা এই আমাদের এনভায়রনমেন্ট থেকেও জিজ্ঞেস করতে পারে, এটা পরবর্তীতে যে অকুপেশনাল হেলথ পড়বো সেখানেও আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে হেলথ ইফেক্ট অফ রেডিয়েশন আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটি গুলো আসে, মিউটেশনস, কার্সিনোজেনেসিস, এগুলো আসে। কিন্তু সবার আগে আমাদেরকে যেটা বলতে হবে যে সোম্যাটিক ইমিডিয়েট ইফেক্ট গুলো, রেডিয়েশন সিকনেস আর অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম। সেটার সাথে একটা কোশ্চেন আমরা দেখতে পারতেছি, হাউ ক্যান ইউ প্রোটেক্ট দ্য রেডিও ইমেজিং টেকনোলজিস্ট। তাহলে রেডিয়েশন প্রোটেক্ট করার জন্য আমাদের বইতে অনেক মেজার্স দেওয়া আছে। একটা কথা বলা আছে লেড শিল্ডের ব্যাপারে এবং লেড রাবার এপ্রেন্স এর ব্যাপারে। এটার মিনিমাম থিকনেস 0.5 মিলিমিটার, এই নিউমেরিক্যাল ভ্যালুটা মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়। আরো কথা বলা হচ্ছে যে ওয়ার্কার্স মাস্ট ওয়্যার ফিল্ম ব্যাজ, ডসিমিটার, আর হচ্ছে পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশনস, রেগুলার ওয়ার্কিং আওয়ার্স, রেক্রিয়েশন, হলিডেজ, এগুলো হচ্ছে ইনশিওর করতে হবে। সো এই কোয়েশ্চেনটা এগেন এই এনভায়রনমেন্ট থেকেও আসতে পারে, আবার অকুপেশনাল হেলথ থেকেও চলে আসতে পারে। সো এইগুলো হচ্ছে যেগুলো আমি মনে করি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ছোটখাটো টপিক গুলো থেকে। আর বাকিগুলো আমরা একবার রিডিং পড়ে যাবো, কখনো কোয়েশ্চেন আসলে আমরা ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার করার চেষ্টা করবো।
চলে আসি পরের টপিকটাতে, দ্য নেক্সট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল। তাহলে ওয়েস্ট ডিসপোজালের মধ্যে যেটা আমাদেরকে মেইনলি জানতে হবে সেটা হচ্ছে যে ওয়েস্ট ডিসপোজালের মেথড গুলো। বইতে হচ্ছে এরকম 6টা মেথড বলা আছে: ডাম্পিং, কন্ট্রোল টিপিং বা স্যানিটারি ল্যান্ডফিল যেটাকে বলা হয়, কম্পোস্টিং, ইনসিনারেশন, ম্যানুয়ার পিট অ্যান্ড বারিয়াল। তাহলে এই 6টা মেথডের নাম আমাদেরকে জানতে হবে। নেক্সট যে কোশ্চেনটা করা হয়, এটা আমাদেরকে ভাইভাতে করা হতে পারে, বা এটা আমাদের প্রবলেম প্রবলেম বেসড অ্যানালিটিক্যাল কোশ্চেন ওখান থেকে আসতে পারে, রিটেনও এটা আসতে পারে, যে কোন সেটিং এর জন্য কোন মেথডটা সবচাইতে বেস্ট। তাহলে অ্যাজ আ হোল যদি আমি বলতে চাই যে মেথডস অফ ডিসপোজালের মধ্যে অ্যাজ আ হোল বেস্ট মেথড কোনটা, এটার আনসার একটাই আনসার হবে, এটা হবে কন্ট্রোল টিপিং। কন্ট্রোল টিপিং বা স্যানিটারি ল্যান্ডফিল, এটা হচ্ছে অ্যাজ আ হোল দ্য বেস্ট মেথড ফর ডিসপোজাল অফ ওয়েস্ট। তার বাইরে ইনসিনারেশন মেথডটা ইউজ করা হয় ফর হসপিটাল রিফিউজ বা অ্যানাটমিক্যাল প্যাথোলজিক্যাল ওয়েস্ট এসবের জন্য। কম্পোস্টিংটা ইউজ করা হয় অ্যাজ আ মেথড অফ কম্বাইন্ড ডিসপোজাল অফ রিফিউজ অ্যান্ড স্লাজ। স্লাজ মানে হচ্ছে ফিকাল ম্যাটার, আমরা পরবর্তীতে পড়বো। ম্যানুয়ার পিটটা ইউজ করা হয় রুরাল এরিয়াতে। আর বারিয়ালটা হচ্ছে বেস্ট ফর স্মল ক্যাম্পস। তাহলে এইগুলো হচ্ছে স্পেশালাইজ, মানে কোনো একটা স্পেশাল সিনারিও যদি আমাদেরকে দেওয়া থাকে, সেই সিনারিও অনুযায়ী হচ্ছে আমাদেরকে এই বাকিগুলা যে কোনো একটা আমরা বেস্ট মেথড হিসেবে চুজ করতে পারি। কিন্তু আমরা যদি ইন জেনারেল বলতে চাই, ইন জেনারেল বেস্ট মেথড হচ্ছে স্যানিটারি টিপিং বা কন্ট্রোল টিপিং বা স্যানিটারি ল্যান্ডফিল। আর আরেকটা যে ফার্স্ট যে আমরা মেথডের কথা বলেছিলাম ডাম্পিং, আমাদের বইতেই বলা আছে যে ডাম্পিংটা হচ্ছে একটা মোস্ট ইনস্যানিটারি, মোস্ট আনস্যাটিসফাই ফ্যাক্টরি মেথড ফর ডিসপোজাল অফ ওয়েস্ট। তাহলে এই 6টা মেথড এবং 6টার মধ্যে কোনটা কোন সিনারিওতে বেটার সেটা আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে। চলে যাই নেক্সট কোয়েশ্চেনটাতে, যে হ্যাজার্ডস ডিউ টু ইমপ্রপার ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট। এই কোয়েশ্চেনটা হ্যাজার্ডস অফ ইমপ্রপার ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট এবং হ্যাজার্ডস অফ ইমপ্রপার ডিসপোজাল অফ সিওয়েজ বা এক্সক্রিটা, এগুলো যদি বলে আমরা মোটামুটি একটা সিমিলার ফর্মে আনসার লিখতে পারবো। তাহলে হ্যাজার্ড গুলো হচ্ছে যে, প্রথমে আমরা বলবো যে এখান থেকে বেসিক প্রবলেম গুলো কি কি হয়। তাহলে বেসিক প্রবলেম হচ্ছে এটা ডিকম্পোজ করে and favors fly breeding. It attracts rodents and vermin. The pathogens which may be present in the solid waste may be conveyed back to man through food, flies and dust. Possibility of water and soil pollution. আর লাস্টলি হচ্ছে heaps of refuse present an unsightly appearance and nuisance from bad odors. সো এগুলো আমরা বেসিক প্রবলেমটা বললাম, তারপরে আমরা নিচে লিখে ফেলতে পারি যে এটার কারণে কি কি ডিজিজ হতে পারে। তাহলে ডিজিজ গুলো হবে হচ্ছে যত রকমের ফিকাল বর্ন বা ফিকো ওরাল রুটে যে ডিজিজ গুলো আছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, কলেরা, হেপাটাইটিস, সেগুলো হচ্ছে আমরা একটা লিস্ট করে দিব, তাহলে এই কোশ্চেনের আনসারটা ভালো মতো হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিসপোজাল অফ ওয়েস্ট টপিকটা। আমরা এখন নেক্সট টপিকে চলে যাবো, যেটা হচ্ছে এক্সক্রিটা ডিসপোজাল। তাহলে এখান থেকে ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা, ইলাস্ট্রেশন অফ দি স্যানিটেশন ব্যারিয়ার, ইলাস্ট্রেট দ্য স্যানিটেশন ব্যারিয়ার এন্ড মেনশন দি ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্যানিটারি ল্যাট্রিন। স্যানিটেশন ব্যারিয়ারটা হচ্ছে আমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনে অনেকবার এসছে পাস্টে। তাহলে স্যানিটেশন ব্যারিয়ারটা এটা ভালো মতো আমাদেরকে ইলাস্ট্রেট করার জন্য আমরা যে বইয়ের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা আমরা ড্র করতে পারি। তাহলে এখানে মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে যে আমরা বইতে দুইটা ডায়াগ্রাম দেখতে পারি। একটা হচ্ছে ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, ফিসেস থেকে হিউম্যান হোস্টের মধ্যে কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, আর নিচে হচ্ছে আরেকটা ডায়াগ্রাম দেখতে পারি যে এই ফিসেস এর সামনেই একটা ব্যারিয়ার দিয়ে এই ট্রান্সমিশনটাকে ব্লক করে দেয়া। সো এটাই হচ্ছে একটা স্যানিটেশন ব্যারিয়ার। আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে ফিসেসের মধ্যে, ফিসেস থেকে হিউম্যান হোস্টে কি ভাবে এই ডিজিজ গুলো ট্রান্সমিটেড হয়। সো ওয়াটার দিয়ে হতে পারে, ফিঙ্গার্স দিয়ে হতে পারে, ফ্লাইস দিয়ে হতে পারে, সয়েল দিয়ে হতে পারে, সবগুলা থেকে ডাইরেক্টলি হতে পারে, বা ফুড দিয়ে দেন হিউম্যানসে হতে পারে। তারপরে আমাদের বইতে এই কথাটা বলা আছে যে দ্য ডিজিজ সাইকেল মে বি ব্রোকেন এট ভ্যারিয়াস লেভেলস। সেই লেভেলগুলো কি কি, সেগ্রিগেশন অফ দি ফিসেস, প্রোটেকশন অফ ওয়াটার সাপ্লাইজ, প্রোটেকশন অফ ফুড, পার্সোনাল হাইজিন অ্যান্ড কন্ট্রোল অফ দি ফ্লাইস। মানে আমরা এই স্যানিটেশন ব্যারিয়ারের যে কম্পোনেন্ট গুলো দেখি, এই প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা একটা ব্যারিয়ার দিতে পারি যদি আমরা এই ডিজিজ সাইকেলটা ব্রেক করতে চাই। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ স্টেপ এবং সবচেয়ে ইজিয়েস্ট স্টেপটা হচ্ছে ডাইরেক্টলি ফিসেসটাকে সেগ্রিগেট করে রাখা, ফিকাল ম্যাটেরিয়ালটাকে সেগ্রিগেট করে রাখা। আর এই সেগ্রিগেশন অফ দি এক্সক্রিটা বাই ইম্পোজিং আ ব্যারিয়ার, দিস ইজ নোন অ্যাজ স্যানিটেশন ব্যারিয়ার। তাহলে মোটামুটি এই কথাগুলো যদি থাকে আর আমরা যদি ডায়াগ্রামটা দিয়ে দিই এবং তার সাথে যদি আমরা মেনশন করে দিই যে এই ফিকাল বর্ন ডিজিজ গুলো কি কি আছে, তাহলে আমাদের মোটামুটি এই আনসারের, এই কোয়েশ্চেন একটা ভালো আনসার হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, মেনশন দি ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্যানিটারি ল্যাট্রিন।
এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি আমরা যে আগের একটা কোয়েশ্চেন করেছিলাম যে ইমপ্রপার ডিসপোজাল অফ ওয়েস্টের জন্য কি কি ডিজিজ হতে পারে বা কি কি প্রবলেম হতে পারে, মোটামুটি সেম পয়েন্ট দিয়েই যায় দুটো আনসার। আমি ক্রাইটেরিয়া গুলো একবার বলে যাই। এক্সক্রিটা শুড নট কন্টামিনেট দ্য গ্রাউন্ড অর সারফেস ওয়াটার, এক্সক্রিটা শুড নট পলিউট দ্য সয়েল, এক্সক্রিটা শুড নট বি accessible to flies, rodents, animals or other vehicles of transmission, excreta should not create a nuisance due to odor or unsightly appearance। এখন যদি আমাদেরকে কোয়েশ্চেন করতো তাহলে হোয়াট আর দি ডিজিজেস দ্যাট ক্যান বি কজড বাই a lack of sanitary latrines, বা if the what are the diseases that can be caused by improper disposal of sewage, তাহলে জাস্ট এই পয়েন্টগুলোকে উল্টায়ে আমরা ওটাই বলে দিতে পারতাম যে ইট ক্যান কন্টামিনেট দ্য গ্রাউন্ড অর সারফেস ওয়াটার, ইট ক্যান পলিউট দ্য সয়েল এন্ড ব্লা ব্লা ব্লা, এন্ড পরে জাস্ট ডিজিজের নাম। ডিজিজ বইতে বলা আছে টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিসেন্ট্রি, ডায়রিয়া, কলেরা, হুকওয়ার্ম ডিজিজ, অ্যাসকেরিয়াসিস, ওরোফিক্যাল রাউটে যেই যেই ডিজিজগুলো ট্রান্সমিটেড হয়ে যায়। সো এই গেল হচ্ছে আমাদের স্যানিটারি ল্যাট্রিন এবং স্যানিটেশন ব্যারিয়ারের ক্রাইটেরিয়া। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে মডার্ন সিওয়েজ ট্রিটমেন্ট। সো এখানে যাওয়ার আগে আমি একটু বলে দিই, ভাইভাতে মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন ধরা হয়, কিছু ডেফিনেশন ধরা হয়, সিওয়েজ, সালেজ এগুলো ধরা হয়, দেন রাবিশ, স্লাজ, এই ডেফিনেশন গুলো আমরা একটু পড়ে ফেলতে পারি যদি আমাদের ভাইভাতে ধরা হয়ে থাকে। বাট এমনিতে যেটা মানে অ্যাজ আ হোল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসকাস দি মডার্ন সুয়েজ ট্রিটমেন্ট। আমাদের মডার্ন সুয়েজ ট্রিটমেন্টের একটা ফ্লো চার্ট আমাদের বইতে দেওয়া আছে, মোটামুটি ফ্লো চার্টটা পড়লেই সবকিছু হয়ে যায়। আর যদি রিটেন এটা কখনো আসে তাহলে আমরা এই ফ্লো চার্টে এঁকে দেন আমরা হচ্ছে এই ভিতরে আন্ডার ইলাবোরেশন গুলো লিখে দিব। তাহলে আমরা মডার্ন সুয়েজ ট্রিটমেন্টটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে থাকি, এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে স্ক্রিনিং, গ্রেট চেম্বার এন্ড প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। দেন সেকেন্ডারি ট্রিটমেন্ট হচ্ছে আমরা ইউজুয়ালি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করি। বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ট্রিকলিং ফিল্টার মেথড, অ্যাক্টিভেটেড স্লাজ মেথড। তারপরে হচ্ছে সেকেন্ডারি বা ফাইনাল সেডিমেন্টেশন ট্যাঙ্ক, আর লাস্টলি হচ্ছে স্লাজিডাইজেশন এন্ড ডিসপোজাল অফ ইফ্লুয়েন্ট। তাহলে এগুলো হচ্ছে আমি হেডিং গুলো বলে গেলাম, আমরা ভিতরে একটু এক দুই লাইন ইলাবোরেশন পড়ে নিব। এই কোয়েশ্চেনটা আমাদের জন্য তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যদি আমাদের ডে ভিজিট বা স্টাডি ট্যুর বা এরকম কিছু এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা হচ্ছে সুয়েজ ট্রিটমেন্টের সাথে রিলেটেড। তখন আমাদেরকে হচ্ছে এই বইয়ের এই প্রসিডিউরের সাথে আমরা ওখানে কিভাবে দেখেছি, ওখানে কিভাবে প্রসিডিউরটা করা হচ্ছে, ওখানে প্রত্যেকটা যে স্টেপের কথা বললাম কোন কোন স্টেপ ওখানে করা হচ্ছে, করা হচ্ছে না, কেন করা হচ্ছে না, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে এনভায়রনমেন্ট থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলো আমাদের গেল। এগুলোর বাইরে আমাদেরকে অবশ্যই আমাদের বক্স কোয়েশ্চেন গুলো পড়তে হবে, এবং তাছাড়া রিটেনে আরো যদি কোনো রিসেন্টলি যদি নতুন কোনো কোয়েশ্চেন চলে আসে সেগুলো আমাদেরকে সলভ করে যেতে হবে। কারণ যেহেতু এই পুরো এনভায়রনমেন্ট ব্লকটাতেই অনেক ছোট ছোট টপিক এবং সব টপিক তো ইকুয়ালি ইম্পর্টেন্ট না, সো এখানে কিছু কোয়েশ্চেন মিস হয়ে যাওয়াটাই স্বাভাবিক, সেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট করে নিব আমাদের বক্স কোয়েশ্চেন এবং রিটেনের কমন কোয়েশ্চেন গুলো থেকে। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা হচ্ছে মেডিকেল এন্টোমোলজি। তাহলে এনভায়রনমেন্টের মধ্যে অ্যাজ আ হোল যদি মোস্ট ইম্পর্টেন্ট সেকশনটার কথা বলা হয় সেটা হচ্ছে এই আর্থ্রোপডস অফ মেডিকেল ইম্পর্টেন্স বা মেডিকেল এন্টোমোলজি। এটা ডেফিনেটলি আমাদেরকে পুরোপুরি অনেক কিছু এখান থেকে পারতে হবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ক্লাসিফাই দি আর্থ্রোপডস অফ মেডিকেল ইম্পর্টেন্স। এটার আমরা বইতে আমাদের অনেক চার্ট দেওয়া আছে, এখানে একদম ট্যাক্সোনমিক যে ক্লাসিফিকেশনটা আছে একদম ক্লাস, ফাইলাম এভাবে ভাগ করে করে, ক্লাস, গ্রুপ, স্পিসিস এভাবে ভাগ করে করে, তাহলে হচ্ছে সেখান থেকে সেই টেবিলটা আমরা পড়ে নিব। এবং তার সাথে বইতে আরেকটা টেবিল দেওয়া আছে যে হচ্ছে ডিজিজ গুলো এখানে কি কি কজ করে। তাহলে এই কোশ্চেনটা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ক্লাসিফাই দি আর্থ্রোপডস অফ মেডিকেল ইম্পর্টেন্স, এখানে আমাদের এই দুইটা টেবিল একসাথে কোরিলেট করে দিতে হবে। এই ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের সাথে প্রত্যেকটা স্পিসিস কি কি ডিজিজ কজ করতে পারে সেই ডিজিজ গুলো আমাদেরকে মেনশন করে দিতে হবে। তাহলে টেবিলটা আমরা বই থেকে পড়ে নিব। আমি টেবিলটা আর পুরোপুরি মেনশন করলাম না, চলে যাই পরের কোয়েশ্চেনটাতে, ইনুমারেট দ্য ট্রান্সমিশন অফ আর্থ্রোপড বর্ন ডিজিজেস। তাহলে ট্রান্সমিশন সাইকেলের ব্যাপারে আমাদের বইতে বলা আছে, বা ট্রান্সমিশনের ডিফারেন্ট যে মেকানিজম গুলো আছে সেগুলোর ব্যাপারে বলা আছে। এই ট্রান্সমিশনের মেকানিজম হচ্ছে বেসিক্যালি তিনটা, একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, একটা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সমিশন, একটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। এর মধ্যে ডিরেক্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে যে ডাইরেক্টলি ম্যান টু ম্যান যেটা স্প্রেড হয়, যেমন মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে স্কেবিজ এন্ড পেরিকুলোসিস। মেকানিক্যাল ট্রান্সমিশন মানে হচ্ছে ডিজিজ এজেন্টটা মেকানিক্যালি কোনোভাবে স্প্রেড হবে, এটার এক্সাম্পলটা হচ্ছে ফ্লাইজ এর মধ্যে ডায়রিয়াল ডিজিজের এজেন্ট গুলো থাকে। আমরা পরবর্তীতে পড়বো যে ফ্লাইজ এর হেয়ার থাকে, অনেক ছোট ছোট হেয়ার থাকে, হেয়ারের মধ্যে হচ্ছে ডায়রিয়াল ডিজিজের এজেন্ট গুলো ট্রান্সমিটেড হতে পারে। আর বায়োলজিক্যাল
ট্রান্সমিশন যেটা, এটা হচ্ছে আমরা আরো ফার্দার তিনটা ভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রপাগেটিভ, একটা হচ্ছে সাইক্লোপ্রপাগেটিভ, একটা হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্টাল। এই তিনটা এই তিনটা ক্লাসিফিকেশন বা এই তিনটা মেথড উইথ দেয়ার এক্সাম্পলস আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে ভাইভাতে ডেফিনেটলি আমাদেরকে জিজ্ঞেস করাই হবে। তাহলে প্রপাগেটিভের যেটা, সেটা হচ্ছে, সেটার এক্সাম্পলটা হচ্ছে প্লেগ, ব্যাসিলাই ইন rat fleas। প্রপাগেটিভ মানেটা হচ্ছে দ্য ডিজিজ এজেন্ট আন্ডারগোজ নো সাইক্লিক্যাল চেঞ্জ বাট মাল্টিপ্লাইজ ইন দ্য বডি অফ দি ভেক্টর, দেন দ্য ট্রান্সমিশন সেট টু বি প্রপাগেটিভ। সো এটা আমি মনে রাখতাম, পি ফর প্রপাগেটিভ, পি ফর প্লেগ। তো প্রপাগেটিভের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে প্লেগ, ব্যাসিলাই ইন দি rat fleas। চলে আসি সাইক্লোপ্রপাগেটিভ। সাইক্লোপ্রপাগেটিভ মানে হচ্ছে, এখানে নামে বোঝা যাচ্ছে সাইক্লিক্যাল একটা চেঞ্জ হবে, আবার প্রপাগেটিভ চেঞ্জটা হবে, মানে দ্য ডিজিজ এজেন্ট উইল আন্ডারগো সাইক্লিক্যাল চেঞ্জ এন্ড অলসো মাল্টিপ্লাই ইন দি বডি অফ দি আর্থ্রোপড। এটার এক্সাম্পলটা হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া প্যারাসাইট ইন দি অ্যানোফিলিন মসকিউটো। আর সাইক্লো ডেভেলপমেন্টাল মানেটা হচ্ছে, এখানে শুধু সাইক্লিক্যাল চেঞ্জটা হবে কিন্তু কোনো মাল্টিপ্লিকেশন হবে না। সো এটার এক্সাম্পলটা হচ্ছে ফাইলেরিয়াল প্যারাসাইট ইন কিউলেক্স মসকিউটো এন্ড গিনিওয়ার্ম এমব্রায়ো ইন দি সাইক্লোপস। সো ট্রান্সমিশনের এই ক্লাসিফিকেশনটা এন্ড উইথ এক্সাম্পল, এটা হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন টু এন্টোমোলজি, সেখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, দ্য প্রিন্সিপালস অফ আর্থ্রোপড কন্ট্রোল। সো এই কোয়েশ্চেনটা যদি আমাদেরকে রিটেনে আসে বা যদি আমাদের ভাই বক্সে উঠে, আমাদেরকে আগে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা আমাদেরকে কি করা হয়েছে। কাজ একটা কোয়েশ্চেন হচ্ছে প্রিন্সিপালস অফ আর্থ্রোপড কন্ট্রোল। প্রিন্সিপালস মানে হচ্ছে চারটা, যেটা এনভায়রনমেন্টাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এন্ড জেনেটিক। এই চারটা হচ্ছে এরকম কিছু প্রিন্সিপালস, যেটা দিয়ে হচ্ছে আমরা ডিফারেন্ট আর্থ্রোপোডস এর ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কন্ট্রোল মেজার্স গুলো বেস করে নিই। এখন কোয়েশ্চেন যদি আমাদেরকে স্পেসিফিক একটা আর্থ্রোপোডের করে, অর্থাৎ আমাদেরকে যদি মসকিউটোরটা করে বা হাউস ফ্লায়ারটা করে বা স্যান্ডফ্লায়ারটা করে, তাহলে সেখানে এই প্রিন্সিপালস গুলো বলাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সেখানে সেই যে স্পেসিফিক ভেক্টরটা বা আর্থ্রোপোডটা, তার যে স্পেসিফিক মেজার্স গুলো, সেগুলো আমাদেরকে বলতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে ফার্স্ট আমরা পাচ্ছি যে প্রিন্সিপালস যেটা, তাহলে প্রিন্সিপালস এনভায়রনমেন্টাল, কিছু আগে বললাম, এনভায়রনমেন্টাল, কেমিক্যাল, জেনেটিক আর হচ্ছে বায়োলজিক্যাল। প্রত্যেকটার আমরা একটু ইলাবোরেশন করে নিব। যেমন এনভায়রনমেন্টাল বলতে আমরা ইউজুয়ালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে সোর্স রিডাকশন, ডিফারেন্ট মসকিউটো বা ডিফারেন্ট ভেক্টর গুলোর ব্রিডিং প্লেস থেকে এলিমিনেট করে দেওয়া। ব্রিডিং প্লেসের ব্যাপারে আমরা একটু পরে পড়বো। কেমিক্যাল কন্ট্রোল মানে হচ্ছে আমরা ইউজুয়ালি বুঝি ইনসেকটিসাইডস দিয়ে। ইনসেকটিসাইডস এর অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে ইনসেক্ট ভেক্টরটা এটার উপরে রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলতে পারে। আরেকটা হচ্ছে যে এটা এনভায়রনমেন্টে পারসিস্ট করে যায়, এর জন্য এনভায়রনমেন্টকে পলিউশন করে। এই দুইটা কথা আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা হলে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দি কেমিক্যাল মেথডস অফ আর্থ্রোপড কন্ট্রোল। বায়োলজিক্যাল কন্ট্রোল মানে হচ্ছে আমি অন্য একটা অ্যানিমাল দিয়ে বা অন্য একটা স্পিসিস দিয়ে হচ্ছে এই আর্থ্রোপডটাকে কন্ট্রোল করছি। এটা একটা কমন এক্সাম্পলটা হচ্ছে লার্ভিভোরাস ফিশ সাচ এস গুম্বোসিয়া। আর লাস্টলি যেটা হচ্ছে জেনেটিক কন্ট্রোল। জেনেটিক কন্ট্রোল হচ্ছে স্টেরাইল মেল টেকনিক, সাইটোপ্লাজমিক ইনকম্প্যাটিবিলিটি, ক্রোমোসোমাল ট্রান্সলোকেশনস, এরকম হচ্ছে কিছু জেনেটিক মেথডস, ক্রোমোসোমাল মেথডস দিয়ে হচ্ছে মসকিটো কন্ট্রোল করার চেষ্টা করা হয়। আর লাস্টলি 5 নম্বর একটা মেথড বলা হচ্ছে, এটা হচ্ছে নিউয়ার মেথড। সেখানে কিছু এক্সাম্পল হচ্ছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটরস, কেমোস্টেরিলেন্স, সেক্স অ্যাট্রাক্টেন্টস। এগুলো হচ্ছে এখনো স্টিল আন্ডার রিসার্চ, অত ওয়াইডলি ইউজ করা হয় না। এটার সাথে আমাদেরকে একটা কোয়েশ্চেন করা হতে পারে যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কাকে বলে। তাহলে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে হচ্ছে খুবই সোজা, নো সিঙ্গল মেথড অফ কন্ট্রোল ইজ লাইকলি টু প্রোভাইড আ সলিউশন ইন অল সিচুয়েশনস and the present trend is to adopt an integrated approach combining two or more methods with a view to obtain the maximum results with minimum effort and to avoid the excessive use of any one method. More than one method ইউজ করে কোনো একটা মেথডের চাইতে বেশি ইফেক্টিভ রেজাল্ট পাওয়া, এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। তাহলে এই গেল হচ্ছে আমার দ্য প্রিন্সিপালস অফ আর্থ্রোপড কন্ট্রোল। চলে যাই আমরা মসকিউটোতে। মসকিউটোর ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে ডিসক্রাইব দি মরফোলজি অফ ডিফারেন্ট মসকিউটোস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই মরফোলজি আমাদেরকে রিটেনে আসতে পারে, এটা আমাদেরকে ভাইভায় ধরা হতে পারে যদি আমাদের কাছে স্যাম্পল থাকে বা ছবি থাকে আমাদের কলেজে, সেটা আমাদের অস্পিতে আসতে পারে। তাহলে মরফোলজি যে ডিফারেন্সটা, সেটা একটা টেবিল আকারে, একটা ডিফারেন্স আকারে আমাদের বইতে দেয়া আছে। এখানে বেসিক্যালি হচ্ছে মসকিউটো ডিভাইড করা হচ্ছে দুইটা ফ্যামিলিতে, একটা হচ্ছে অ্যানোফেলিনি ফ্যামিলি আর একটা হচ্ছে কিউলিসিনি। অ্যানোফেলিনি মানে হচ্ছে অ্যানোফিলিস, আর কিউলিসিনির মধ্যে পড়া হচ্ছে কিউলেক্স এডিস ম্যানসোনিয়া। তাহলে এখানে যে ডিফারেন্সেস গুলো আছে, সেই ডিফারেন্সেস গুলোর মধ্যে এটার মরফোলজি ডিসক্রাইব করা হয়ে যায় মোটামুটি। আর এই মরফোলজিটা বোঝার জন্য আমাদের আগে লাইফ সাইকেলটা বুঝে আসতে হবে, যে লাইফ সাইকেলে কি কি স্টেজ আছে এবং স্টেজ গুলো কোনটা কিরকম বা কোনটা কি কোথায় থাকে। স্টেজ হচ্ছে চারটা: এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট।
এই চারটা স্টেজের মধ্যে যেসব ডিফারেন্সেস গুলো আমাদের বইতে আছে আমি একবার একটু বলে যাই। অ্যানোফিলিনের ক্ষেত্রে এক্স গুলো হচ্ছে লেড সিঙ্গলি, আর কিউলিসিনের ক্ষেত্রে হচ্ছে এগুলো লেড ইন ক্লাস্টার্স অর রাফটস এক্সেপ্ট এডিস। অ্যানোফিলিনের ক্ষেত্রে হচ্ছে দে আর বোট শেপড প্রোভাইডেড উইথ ল্যাটারাল ফ্লোটস, আর কিউলিসিনের ক্ষেত্রে দে আর ওভাল শেপ নট প্রোভাইডেড উইথ ল্যাটারাল ফ্লোটস। লার্ভার ক্ষেত্রে অ্যানোফিলিনি হচ্ছে রেস্ট প্যারালাল টু দি সার্ফেস অফ দি ওয়াটার, এটা একটা ছবি আমাদের বইতে আছে। তারা যেহেতু প্যারালাল থাকে তাদের এয়ার সাক করার জন্য কোনো সাইফন টিউব প্রয়োজন হয় না। আর কিউলিসিনি হচ্ছে একটা অ্যাঙ্গেলে থাকে টু দি সার্ফেস অফ দি ওয়াটার, এবং এই অ্যাঙ্গেলে থাকার কারণে তাদের ওয়াটারের উপরে এয়ারের সাথে একটা সাইফন টিউব দরকার। পিউপার ক্ষেত্রে ইন অ্যানোফিলিনি মসকিউটোস দ্য সাইফন টিউব ইজ ব্রড অ্যান্ড শর্ট। যেহেতু তার লার্ভার মধ্যে কোনো সাইফন টিউব ছিল না, সো পিউপার যে সাইফন টিউবটা সেটা স্বাভাবিকভাবে শর্ট হবে। আর কিউলিসিনের ক্ষেত্রে পিউপার সাইফন টিউবটা ইজ লং এন্ড ন্যারো। অ্যাডাল্টের ডিফারেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স। অ্যানোফিলিনের ক্ষেত্রে হচ্ছে when at rest inclined at an angle to the surface, wings গুলো স্পটেড হয় and palpi are long in both sexes। আর কিউলিসিনের ক্ষেত্রে the body exhibits a hunchback, হাঞ্চ মানে আমরা বাংলা যেটাকে বলি কুজো, পিঠটা কুজো থাকে। wings are unspotted and palpi are short in the female। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিফারেন্সেস বিটুইন অ্যানোফিলিনি এন্ড কিউলিসিনি মসকিউটোস। এইখান থেকেই আমরা ডিফারেন্ট মসকিউটোর মরফোলজিটা আমরা বলে ফেলতে পারি। তারপরে একটা টপিক আছে আমাদের বইতে যেটা হচ্ছে হ্যাবিটস অফ দ্য মসকিউটো। ওইভাবে এই কোয়েশ্চেনটা আসে না, আমরা একটু রিডিং করে নিতে পারি। মসকিউটো বর্ন ডিজিজ তো ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখান থেকে। সেটা তো যখন আমরা আর্থ্রোপোডস অফ মেডিকেল ইম্পর্টেন্সের ক্লাসিফিকেশনটা পড়বো তখনই আমরা শিখে আসবো যে কোন কোন মসকিউটো দিয়ে কোন কোন ডিজিজ গুলো হয়। এখন চলে আসে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা দিয়ে, যেটা হচ্ছে মেনশন দি কন্ট্রোল মেজার্স অফ দি মসকিউটো। তাহলে কিছুক্ষণ আগে যে জিনিসটা বললাম, প্রথমে আমরা বলেছিলাম প্রিন্সিপালস, এখন আমরা বলবো এই প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল ভেক্টর তাদের স্পেসিফিক মেজার গুলো কি কি। তাহলে মসকিউটোর জন্য কন্ট্রোল মেজার প্রথমটা হচ্ছে আমরা ইউজুয়ালি তিনটা ভাগে ভাগ করে থাকি। প্রথমত ফার্স্ট হচ্ছে অ্যান্টি লার্ভার মেজার্স, অ্যান্টি অ্যাডাল্ট মেজার্স অ্যান্ড প্রোটেকশন এগেনস্ট মসকিউটো বাইটস। অ্যান্টি লার্ভার মেজার্সে এই প্রিন্সিপালের প্রথম তিনটা পয়েন্ট চলে আসে, হচ্ছে ইনভায়রনমেন্টাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড বায়োলজিক্যাল কন্ট্রোল। অ্যান্টি অ্যাডাল্ট মেজার্সে হচ্ছে আদার যে পয়েন্টটা ছিল প্রিন্সিপালসে যে জেনেটিক কন্ট্রোল সেটা আসে, তার সাথে আসে হচ্ছে রেসিডুয়াল স্পেস স্প্রেস। আর প্রোটেকশন এগেনস্ট মসকিউটো বাইটস, এটা হচ্ছে আমরা নর্মালি চিন্তা করি যে আমরা কিভাবে মশার এগেনস্ট নিজেদেরকে প্রোটেক্ট করি, তো এখানে আসে হচ্ছে মসকিউটো নেটস, স্ক্রিনিং, রিপেলেন্টস। এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের যদি একটা ইলাবোরেশন পড়তে হয় সেটা হবে হচ্ছে ইনভায়রনমেন্টাল কন্ট্রোল, বিকজ ইনভায়রনমেন্টাল কন্ট্রোলের মধ্যে আমরা প্রত্যেকটা মসকিউটোর ব্রিডিং এরিয়াটা পড়ি, এবং এই ব্রিডিং এরিয়াটাই হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাদেরকে ভাইভাতে ডেফিনেটলি আস্ক করাই হবে। তাহলে আমি একবার বলে যাই যে এই ব্রিডিং এরিয়াগুলো কি কি। কিউলেক্স মসকিউটোর ক্ষেত্রে এটা হচ্ছে সেসপুলস অ্যান্ড ওপেন ডিচেস। এটাকে প্রিভেন্ট করা যেতে পারে রিমুভাল অ্যান্ড ডিসপোজাল অফ সুয়েজ এন্ড ওয়েস্ট ওয়াটার দিয়ে। এডিজের ক্ষেত্রে হচ্ছে ডিসকার্ডেড টিনস, এমটি পটস, ব্রোকেন বটলস, কোকোনাট শেলস। অ্যানোফিলিসের ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বাই ফিলিং এন্ড ড্রেনেজ, অ্যান্ড ম্যানসোনিয়ার ক্ষেত্রে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বাই রিমুভাল অফ দি অ্যাকোয়াটিক প্লান্টস টু উইচ দ্য লার্ভা অ্যাটাচ দেমসেলভস। তাহলে এখানে হচ্ছে আমরা বললাম যে কিভাবে জিনিসটাকে প্রিভেন্ট করবো। আর যদি আমাদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হয় বা আলাদাভাবে জিজ্ঞেস করা হয় যে তাহলে ব্রিডিং প্লেস গুলো বলো, তাহলে আমরা বলবো যে কিউলেক্স এর জন্য হচ্ছে পলিউটেড ওয়াটার, এডিসের জন্য হচ্ছে আর্টিফিশিয়াল কালেকশনস অফ ওয়াটার, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম ডিসকার্ডেড টিনস, এমটি পটস, ব্রোকেন বটলস, কোকোনাট শেলস এগুলোতে পেয়ে থাকি। অ্যানোফিলিসের জন্য হচ্ছে ফ্লোয়িং ওয়াটার, আর ম্যানসোনিয়ার জন্য হচ্ছে আন্ডার সার্ফেস অফ দি অ্যাকোয়াটিক প্লান্টস। তাহলে এগুলো হচ্ছে গেল আমাদের দি কন্ট্রোল মেজার্স along with the breeding places of the different mosquitoes. Others যে কন্ট্রোল মেজার গুলো আছে, কেমিক্যাল কন্ট্রোল, দেন স্প্রেজ, দেন জেনেটিক কন্ট্রোল, এগুলো আমরা ভিতরে একটু একটু পড়ে নিতে পারি, কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোলটাই, সেটা আমরা যখন আনসারটা লিখবো, রিটেন আনসারটা লিখবো, সেই পয়েন্টটাই ইলাবোরেট করে লিখলেই হবে। তাহলে মসকিউটো থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলো গেল। এখন চলে আসি আমরা নেক্সট ইম্পর্টেন্ট আর্থ্রোপডে, যেটা হচ্ছে ফ্লাইজ। তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল মেজার অফ ফ্লাইজ, মানে আমরা হাউস ফ্লাই যেটাকে বোঝাচ্ছি। তাহলে আমাদের বইতে এখানে হচ্ছে 7টা পয়েন্টের আন্ডারে, সরি 5টা পয়েন্টের আন্ডারে এই মেজার্স গুলো বলা আছে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এগেন এটা হচ্ছে সোর্স রিডাকশন, ফ্লাইজের ব্রিডিং প্লেসটাকে হচ্ছে এটা রিমুভ করা। দেন হচ্ছে ইনসেকটিসাইডাল কন্ট্রোলস, যেখানে আমরা যে ওই কেমিক্যাল কন্ট্রোলের বা ইনসেকটিসাইডের কথা চলে আসবে। ফ্লাই পেপারস, প্রোটেকশন এগেন্স্ট ফ্লাইজ, অ্যান্ড হেলথ এডুকেশন, বিকজ
হাউস ফ্লাইজ যেহেতু আলটিমেটলি ডায়রিয়াল ডিজিজ বা ওরোফিক্যাল রাউটের ডিজিজ গুলো ট্রান্সমিট করে থাকে, এটা প্রিভেন্ট করার একটা অনেক ভালো ওয়ে হচ্ছে হেলথ এডুকেশনের মাধ্যমে। এগেন প্রিভিয়াসলি জাস্ট লাইক প্রিভিয়াস, এখানে হচ্ছে আমরা পয়েন্ট গুলো পড়বো এবং পয়েন্টের যে ইলাবোরেশনটা 1-2 ওয়ার্ডে আমরা নিজেদের থেকে বানিয়ে লিখতে পারবো। নেক্সট চলে আসি নেক্সট কোয়েশ্চেন, স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাইয়ের মরফোলজিটা ইম্পর্টেন্ট। তার আগে যে হাউস ফ্লাইটা বলেছিলাম, হাউস ফ্লাইয়ের মরফোলজি ওইভাবে রিটেনে আসে না, অ্যাটলিস্ট যদি আমাদের কলেজে ওইটার কোনো মডেল থাকে তাহলে সেটার মরফোলজি জিজ্ঞেস করা হতে পারে। বাট মরফোলজির দিক দিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মসকিউটো অ্যান্ড স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাইটা এই জন্য ইম্পর্টেন্ট বিকজ স্যান্ডফ্লাইয়ের সাথে মসকিউটোর একটা কম্প্যারিজন, একটা ডিফারেন্স হচ্ছে কমনলি আমাদেরকে জিজ্ঞেস করা হয় বা রিটেনে আসে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডিসক্রাইব দি মরফোলজি অফ স্যান্ডফ্লাই। মরফোলজি তাহলে ডিসক্রাইব করতে হলে হেড, থোরাক্স, অ্যাবডোমেন এগুলো আমরা ডিসক্রাইব করবো। হেডের মধ্যে থাকে হচ্ছে অ্যান্টেনা, প্যালপি, প্রোবস্কিস। থোরাক্সে থাকে হচ্ছে পেয়ার অফ উইংস, 3 পেয়ার অফ লেগস। উইংস গুলো হচ্ছে আপরাইট, ল্যান্সিওলেট, এটা ইম্পর্টেন্ট পরবর্তী ডিফারেন্সের জন্য। আর অ্যাবডোমেনে থাকে হচ্ছে 10টা সেগমেন্ট। আর এমনিতে ইন জেনারেল পুরো স্যান্ডফ্লাইটা হচ্ছে কভার্ড উইথ হেয়ার। এখন চলে আসছে হচ্ছে ডিফারেন্সেস। ডিফারেন্সেস আমরা সাইজ দিয়ে একটা করতে পারি, স্যান্ডফ্লাই আর স্মলার দেন দ্য মসকিউটোস। উইংসে একটা করতে পারি, উইংস অফ দি স্যান্ডফ্লাই আপরাইট এন্ড ল্যান্সিওলেট। আর মসকিউটোটা হচ্ছে নট সো। লেগস দিয়ে একটা ডিফারেন্স করতে পারি যে দ্য লেগস অফ দি স্যান্ডফ্লাই আর লঙ্গার। লেগস লঙ্গার হওয়ার কারণটা হচ্ছে স্যান্ডফ্লাই অ্যাকচুয়ালি আমরা জানি যে উঠতে পারে না, তারা হপ করে করে যায়, তাহলে হপ করার জন্য তাদের লেগসটা আরো লঙ্গার হতে হবে। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্টটা, যেটা হচ্ছে হপিং। স্যান্ডফ্লাইজ হপ অ্যাবাউট, দে ডু নট ফ্লাই। আরেকটা পয়েন্ট হচ্ছে হেয়ার্স। স্যান্ডফ্লাই ছবি দেখলে বুঝতে পারবো স্যান্ডফ্লাই গায়ে অনেক ছোট ছোট চুল থাকে, যেটা মসকিউটোতে থাকে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের মরফোলজি অফ স্যান্ডফ্লাই অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন স্যান্ডফ্লাই অ্যান্ড মসকিউটো। তারপরে কোয়েশ্চেন, টিপিক্যালি একটা কোয়েশ্চেন চলে আসবে সেটা হচ্ছে স্যান্ডফ্লাই এর ব্রিডিং এরিয়া এবং সেটার কন্ট্রোল মেজার্স। এটা খুবই ছোট কথা, এর জন্য এটা এখানে কোয়েশ্চেন হিসেবে দিইনি, বাট এটা আমাদেরকে ভাইভাতে ডেফিনেটলি জিজ্ঞেস করা হবে। এবং ইনফেকশাস ডিজিজে যখন আমরা যাবো স্যান্ডফ্লাই বর্ন ডিজিজ গুলোতে, তখনও আমাদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করা হবে। স্যান্ডফ্লাইয়ের ব্রিডিং এরিয়া হচ্ছে যে দে ইনফেস্ট দ্য ডুয়েলিংস এট নাইট অ্যান্ড টেক শেল্টার ডিউরিং দ্য ডে ইন হোলস এন্ড ক্রেভিসেস, ইন ওয়ালস অ্যান্ড হোলস ইন দি ট্রিজ, ডার্ক রুম, স্টেবলস অ্যান্ড স্টোর রুমস। এটা হচ্ছে আমাদের বইয়ের কথা। আর আমাদেরকে যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় আলাদাভাবে যে স্যান্ডফ্লাইয়ের হ্যাবিটেটের কথা বলো, তাহলে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ক্র্যাকস এন্ড ক্রেভিসেস ইন ওয়ালস অফ মাড হাউসেস। সো আমরা জানি যে মাড হাউসেস যেই এরিয়াতে থাকে বাংলাদেশে, ওই এরিয়াতে হচ্ছে স্যান্ডফ্লাই বর্ন ডিজিজ খুবই কমন। কেন কমন? বিকজ ওইখানে স্যান্ডফ্লাইটা বেশি প্রপাগেট করতে পারে, বেশি মাল্টিপ্লাই করতে পারে। তাহলে এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা যায় হাউ ক্যান বি কন্ট্রোল স্যান্ডফ্লাইস, তাহলে একটা কথা তো কিছুক্ষণ আগের থেকে যেগুলো পড়ে আসছি যে ইনসেকটিসাইড বা কেমিক্যাল কন্ট্রোল, সেটার কথা আমরা বলতে পারি। বাট দি মোর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্যানিটেশন। স্যানিটেশন মানে হচ্ছে যে ফিলিং অফ দি ক্র্যাকস এন্ড ক্রেভিসেস ইন ওয়ালস অফ দি হাউস, দেন ক্যাটল শেড, পোল্ট্রি শেড, এগুলো হচ্ছে হাউস থেকে একটা ফেয়ার ডিস্টেন্স রাখতে হবে। shrubs and vegetations within 50 yards of human dwelling should be removed. সো এগুলো হচ্ছে কন্ট্রোল মেজার্স অফ দি স্যান্ডফ্লাই গেল। তারপরে কিছু ছোটখাটো টপিক আছে যেমন লাইস, তারপরে হচ্ছে লাইসের কন্ট্রোল মেজার্স, সেটা আমরা পড়ে ফেলতে পারি। ইচমাইটের কিছু ছোটখাটো টপিক আছে, মাঝে মধ্যে আসতে পারে, বাট মোর ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে স্ক্যাবিজ। তাহলে স্ক্যাবিজের যদি আমাদের শর্ট নোট আসে, শর্ট নোট আসলে আমরা এটার পজিটিভ অর্গানিজমটা লিখবো। তাহলে পজিটিভ অর্গানিজমটা হচ্ছে ইচমাইট বা সার্কোপটিস স্ক্যাবিজ এটাকে বলে। সেটার মোড অফ ট্রান্সমিশনটা লিখবো। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট আর কন্টামিনেটেড ক্লোথস দিয়ে। সেটার ডায়াগনোসিসটা আমরা লিখতে পারি। তাহলে ডায়াগনোসিস পয়েন্ট আমাদের কিছু বইতে বলা আছে যে দ্য পেশেন্ট কমপ্লেইনস অফ ইচিং which is worse at night. Examination reveals follicular lesions at the affected site. Secondary infection leads to crusted papules and pustules. The diagnosis is probable if other members of the household are affected, and confirmation করা হয় by examination of the parasite in skin debris under the microscope. আর লাস্টলি ট্রিটমেন্টটা লিখতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে বেনজাইল বেনজোয়েট দিয়ে করা যায়, HCH দিয়ে করা যায়, টেটমোসল এন্ড সালফার অয়েন্টমেন্ট দিয়ে করা যায়। এর মধ্যে থেকে বেনজয়েল বেনজোয়েট যে রেজিমেন্টটা বা এটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমাদের একটু জানতে হতে পারে, বিকজ সেটা আমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে। তাহলে বেনজয়েল বেনজোয়েট 25% যেটা, সেটা অ্যাপ্লাই করার ওয়েটা হচ্ছে it should be applied with a paint brush or shaving brush to every inch of the body below the chin, including the soles of the feet, and allowed to dry. In case of babies, the head must also be treated. The application should be removed after 12 hours, and after a further 12 hours, a bath should be given, and all clothes should be washed. Not more than 2 applications of benzoyl benzoate should be given per week. তাহলে এই যে প্রসিডিয়ারটা বা ট্রিটমেন্ট রেজিমেন্টটা, সেটা আমি ডাইরেক্টলি আমাদের বইয়ের থেকে বললাম।
সেটা হচ্ছে আমাদের স্কেবিস থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে কোয়েশ্চেনে। তাহলে আমাদের এখন পর্যন্ত মেডিকেল এন্টোমোলজি থেকে আমরা যা যা পড়লাম, মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে এটাই। আরেকটা এক্সট্রা টপিক থাকতে পারে যেটা হচ্ছে ইনসেকটিসাইডস। ইনসেকটিসাইডস এর কয়েকটা নাম, কয়েকটা ক্লাসিফিকেশন, বড়জোর একটুকুই আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যদি আমাদের বক্সে থাকে। বক্সে যদি না থাকে তাহলে ইনসেকটিসাইডস এর ভিতরে খুব একটা যাওয়া হয় না, সেটা জাস্ট ওই আমরা কন্ট্রোলের জন্য যতটুকু আমরা রেলেভেন্ট পড়ি যে ইনসেকটিসাইডস এর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, সেটাই মোটামুটি কোয়েশ্চেন পর্যন্ত লিমিটেড থাকে। আর এটা দিয়েও আমাদের এনভায়রনমেন্টের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সেগুলো সলভ করা হয়ে গেল। এখন আমরা চলে যাব পরের টপিকে। তাহলে আজকের সেকেন্ড টপিকটা হচ্ছে ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, এগুলা। ডিসইনফেকশন স্টেরিলাইজেশনের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ডিফাইন ডিসইনফেকশন, ডিফাইন স্টেরিলাইজেশন। ডেফিনেশন গুলো আমরা বইতে পড়ে নিব, কিন্তু এই দুইটার ডেফিনেশনের মধ্যে মেইন যে ডিফারেন্সটা, এবং আমাদেরকে আলাদাভাবে এই বেসিক ডিফারেন্সটা আস্ক করা হয় যে ডিসইনফেকশনে ইউজুয়ালি স্পোর্স কিল্ড হয় না, আর স্টেরিলাইজেশনে স্পোর্স কিল্ড হয়। সো এই কথাটা আমাদের ডেফিনেশনে মাস্ট থাকতে হবে, বোথ ফর ডিসইনফেকশন, বোথ ফর স্টেরিলাইজেশন। আদার্স কিছু ডেফিনেশন আছে যেমন অ্যান্টিসেপটিক, ডিটারজেন্ট, জার্মিসাইড, এগুলো যদি আমাদের বক্সে থাকে তাহলে পড়বো, আদারওয়াইজ এগুলো খুব একটা আসে না। নেক্সট কিছু টপিক আমাদের বইতে আছে, যেটা হচ্ছে প্রপার্টিজ অফ আইডিয়াল ডিসইনফেক্টেন্ট, একবার রিডিং করে গেলে হবে, এখান থেকে খুব একটা ধরা হয় না যদি এটা বক্সে না থাকে। টাইপস অফ ডিসইনফেকশন বা ক্লাসিফিকেশন অফ ডিসইনফেকশন, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এখানে তিনটা টাইপের কথা বলা থাকে আমাদের বইতে, একটা হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন, একটা হচ্ছে টার্মিনাল ডিসইনফেকশন, আর একটা হচ্ছে প্রি কারেন্ট অর প্রোফাইলেক্টিক ডিসইনফেকশন। কোনটা কি? কনকারেন্ট মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ডিসইনফেক্টিং মেজার অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দি ডিসচার্জ। টার্মিনালটা মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দি ডিসইনফেক্টিভ মেজার আফটার দি পেশেন্ট হ্যাজ বিন রিমুভড বাই ডেথ অর টু আ হসপিটাল অর ফ্রম দ্য হসপিটাল। আর প্রিকারেন্ট বা প্রোফাইল্যাক্টিক, যেটা হচ্ছে আমরা প্রিভেন্টিভ মেজার, আমরা মানে টিপিক্যালি প্রিভেনশন বলতে যে জিনিসটা বুঝি যে the intervention taken before the onset of a disease which removes the probability that disease will occur, সেটাই হচ্ছে আমাদের প্রিকারেন্ট বা প্রোফাইল্যাক্টিক ডিসইনফেকশন। তাহলে এটার এক্সাম্পল হচ্ছে ডিসইনফেকশন অফ ওয়াটার বাই ক্লোরিন, প্যাস্টারাইজেশন অফ মিল্ক, হ্যান্ড ওয়াশিং, এগুলা। এখান থেকে আমাদের প্রবলেম বেসড অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দিতে পারে, যে একটা সিনারিও দিয়ে বললো হোয়াট টাইপ অফ ডিসইনফেকশন ইজ দিস। আরেকটা কোয়েশ্চেন আমাদেরকে একটু কোরিলেট করে ধরতে পারে, সেটা হচ্ছে ইনভায়রনমেন্ট আমাদেরকে ধরতে পারে, যে ইনভায়রনমেন্টে আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট পড়লাম, প্রিন্সিপালস অফ ক্লোরিনেশন পড়লাম, এই যে ক্লোরিনেশন বা ওয়াটার ট্রিটমেন্ট, এইটা কোন টাইপের ডিসইনফেকশন। সো জিনিসটা যদিও আমাদের জানা থাকার কথা, তাও মানে তখন এটা হয়তো আমাদের মাথায় আসবে না। দিস ইজ অ্যাকচুয়ালি আ টাইপ অফ এক্সাম্পল অফ প্রি কারেন্ট বা প্রোফাইল্যাক্টিক ডিসইনফেকশন। এটা আমাদের বইতে বলাই আছে যে প্রি কারেন্ট ডিসইনফেকশনের এক্সাম্পল হচ্ছে ডিসইনফেকশন অফ ওয়াটার বাই ক্লোরিন। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে আমাদের বইতে অনেকগুলো এজেন্টের ক্লাসিফিকেশন দেওয়া আছে, ক্লাসিফিকেশনের মোটামুটি নামগুলো জানাটা এনাফ, এখানে ভিতরে খুব একটা আস করা হয় না। একটা জিনিস যেটা আমাদেরকে আস করা হতে পারে সেটা হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভের একটু ডিটেলটা আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে পারে। অটোক্লেভের তিনটা ভ্যালু আছে, মানে অটোক্লেভ মেশিন যে আমরা ইউজ করি এখানে তিনটা প্যারামিটার আছে। একটা টেম্পারেচার অফ 122°C, এটা অনেক টিচার 121°C শুনতে চান। প্রেশার হচ্ছে 15 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ বা 1 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, সেম সেম জিনিস, ইউনিটটা কনভার্টেড। আর টাইম হচ্ছে 15 মিনিটস। অটোক্লেভ থেকে এই তিনটা নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে মাঝে মধ্যে এক্সামিনার জিজ্ঞেস করেন। আর আরেকটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে অটোক্লেভ দিয়ে আমরা কি কি স্টেরিলাইজ করতে পারি বা কি কি ডিসইনফেক্ট করতে পারি। সো অটোক্লেভ দিয়ে মোটামুটি সবকিছুই করা যায়, যেমন লিনেন্স, ড্রেসিং গ্লাভ, সিরিঞ্জেস, সার্টেন ইনস্ট্রুমেন্টস, কালচার মিডিয়া। কিন্তু দুইটা কেসে করা যায় না, একটা হচ্ছে প্লাস্টিক আর হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্টস। এখানেই কোয়েশ্চেনটা করা হয়েছে কেন এই দুইটার জন্য, এই দুইটা জিনিসের জন্য করা যায় না, বা করলে ইফেক্টটা কি হবে, কনসিকুয়েন্সটা কি হবে। প্লাস্টিক্স গুলো হচ্ছে যদি অটোক্লেভে দেওয়া হয় তাহলে গলে যাবে, মেল্ট করে যাবে, এর জন্য প্লাস্টিক্স হচ্ছে অটোক্লেভ দিয়ে ডিসইনফেকশন করা যায় না। আর শার্প ইনস্ট্রুমেন্ট, যেটা শার্প ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে যদি অটোক্লেভে দেওয়া হয় তারা তাদের শার্পনেসটা হারিয়ে ফেলবে, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট গুলো ব্লান্ট হয়ে যাবে। এই দুইটা রিজনে হচ্ছে প্লাস্টিক্স এবং শার্প ইনস্ট্রুমেন্টস অটোক্লেভ করা যায় না, বাকি মোটামুটি যত কমন আইটেম আছে সবকিছু হচ্ছে অটোক্লেভ দিয়ে ট্রিট করা হয়। নেক্সট বইতে একটা টপিক আছে ফ্যাক্টরস এফেক্টিং দি এফিকাসি অফ স্টেরিলাইজেশন, এটা একটু জাস্ট একবার পড়ে নিব, এরকম কিছু না। বাট যেটা ইম্পর্টেন্ট, এখানে আমরা তিনটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে হাউ ক্যান ইউ ডিসইনফেক্ট দ্য ফলোইং 3 থিংস। এটা রিটেনে এসে দেখে বলেছি, কিন্তু মানে অ্যাজ আ হোল যে টপিকটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্ট ডিসইনফেকশন প্রসিডিওর গুলো, অর্থাৎ ডিফারেন্ট জিনিস আমরা কিভাবে আমরা ডিসইনফেক্ট করতে পারি। তাহলে আমাদের বইতে তিনটা দেওয়া আছে, একটা হচ্ছে ফিসিস এন্ড ইউরিন, স্পুটাম এন্ড রুম। এই তিনটা আমরা পড়ে নিব।
আর এখানে যেগুলো বলা আছে হসপিটাল বেডিংস, মিল্ক ইন লার্জ স্কেল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস। হসপিটাল বেডিংস আমরা অটোক্লেভ করতে পারি, মিল্ক ইন দ্য লার্জ স্কেল হচ্ছে প্যাস্টারাইজেশন, এটা আমরা পরবর্তীতে পড়বো প্যাস্টারাইজেশন। আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা বললাম যে এখানে অটোক্লেভিং ইউজ করা যায় না, তারা শার্পনেস হারায় ফেলবে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে কেমিক্যাল কিছু কম্পাউন্ড ইউজ করতে পারি, ফর্মালডিহাইড ইউজ করতে পারি, গ্লুটারালডিহাইড ইউজ করতে পারি। সো ওইভাবে হচ্ছে আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো ডিসইনফেক্ট করতে পারি। সো এই গেল হচ্ছে মোটামুটি ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন। এর বাইরে যদি বক্সে কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো পড়ে যাবো, বাট এমনিতে যেগুলো ভাইভাতে আস্ক করা হয় সেগুলো মোটামুটি এগুলোর মধ্যেই থাকে। এখন চলে যাবো আমাদের লাস্ট টপিক অফ দ্য ডে, যেটা হচ্ছে নিউট্রিশন। সো নিউট্রিশনের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ক্লাসিফাই ফুড অ্যাকর্ডিং টু প্রিডমিনেন্ট ফাংশন। এটা রিটেনে এসছে কয়েকবার। এই ক্লাসিফিকেশনটা আমাদের বইতে দেওয়া আছে, অনেকভাবে ক্লাসিফাই করা যায়, ক্লাসিফিকেশন বাই অরিজিন, ক্লাসিফিকেশন টু কেমিক্যাল কম্পাউন্ডস, প্রিডমিনেন্ট ফাংশন, নিউট্রিটিভ ভ্যালু। পরে নিব আমরা ক্লাসিফিকেশনটা। পরে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে ফাংশন এন্ড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ সার্টেন নিউট্রিয়েন্টস। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এই কোয়েশ্চেন গুলো আসলে স্পেসিফিক্যালি এই নিউট্রিয়েন্টের গুলো জিজ্ঞেস করবে সেটা না। এখানে আমাদের যে কোনো নিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এগুলোর ফাংশন এবং ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এই জিনিসগুলো যেহেতু আমরা বায়োকেমিস্ট্রি থেকে পড়ে এসেছি কিছুদিন আগেই, এটা আমাদের খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। আমরা জাস্ট ওই বায়োকেমিস্ট্রির লেকচার গুলো একটু রিক্যাপিচুলেট করে নিব, তাহলেই যেই কোয়েশ্চেনটাই আসে না কেন আমরা সেই কোয়েশ্চেনটা আনসার করতে পারবো। আর এই ফাংশন এবং ডায়েটারি ডেফিসিয়েন্সিটা যে আমাদের পার্ক টেক্সটবুক থেকে লিখতে হবে এমন কোনো কথা নেই, সেটা আমরা বায়োকেমিস্ট্রি থেকেও লিখতে পারি, সেটা আমরা অন্য কোনো সোর্স থেকেও লিখতে পারি। শুধুমাত্র দুইটা জিনিস একটু আমরা চেষ্টা করব আমাদের টেক্সট বইয়ের মতো লিখতে। একটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেটা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার একটা স্পেকট্রাম আছে আমাদের বইতে, একটা চার্ট আকারে জিনিসটা দেওয়া আছে। আর একটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, কারণ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারটা হচ্ছে যেহেতু পাবলিক হেলথের জন্য খুবই কমন একটা প্রবলেম বা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই দুইটা আমরা চেষ্টা করবো যে প্রিভিয়াসলি যেভাবে পড়ে থাকি না কেন এই কমিউনিটি মেডিসিনের জন্য পার্ক টেক্সট বই থেকে এই দুইটা পড়ার জন্য, বাকিগুলো আমরা যেখান থেকে পড়ি সেটা খুব একটা ম্যাটার করবে না। চলে আসি পরের কোয়েশ্চেনটাতে, যে ডিফাইন ব্যালেন্স ডায়েট এন্ড হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ব্যালেন্স ডায়েট। তো ব্যালেন্স ডায়েটের একটা ডেফিনেশন আমরা বায়োকেমিস্ট্রিতেও পড়ে থাকি, কমিউনিটি মেডিসিনে এসে আমরা সেই ডেফিনেশনটা, প্রিভিয়াস ডেফিনেশনটা ইউজ দিতে পারি, বা এখানে আমরা পার্কে যে ডেফিনেশনটা পড়ে থাকি সেটাও আমরা দিতে পারি। সো পার্কের ডেফিনেশন একটা বড় একটা ডেফিনেশন বলা আছে যে a diet which contains variety of foods in such quantities and proportion that the need for energy, amino acids and carbohydrates, minerals, fats, other nutrients is adequately met for maintaining health, vitality and general well-being, and also makes a provision for extra nutrients to withstand short duration of leanness. অনেক বড় একটা ডেফিনেশন, আমরা যদি আদার কোনো ছোট ডেফিনেশন পড়ে থাকি অন্য কোনো সোর্স থেকে সেটা দিলেও চলবে, কিন্তু কম্পোজিশন অফ ব্যালেন্স ডায়েট এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে এই পার্ক টেক্সট বই থেকে পড়া উচিত। তো কম্পোজিশনের মধ্যে তিনটা কথা, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা কথা কিভাবে ডিস্ট্রিবিউশন করবো বলে দিই। বইতেই বলা আছে যে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন শুড বি মেট, যেটা হচ্ছে 10 to 15% অফ দি ডেইলি এনার্জি ইনটেক। সেকেন্ড হচ্ছে ফ্যাট রিকোয়ারমেন্টটা মিট করতে হবে, যেটা হচ্ছে 15 to 30% অফ দি ডেইলি এনার্জি ইনটেক। আর যতটুকু রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে আমাদেরকে মিট করতে হবে। সো এই যে তিনটা ক্রাইটেরিয়া বললাম বা তিনটা ডিস্ট্রিবিউশন বললাম, এটা থেকে আমাদেরকে প্রবলেম বেসড কোয়েশ্চেন করতে পারে পরীক্ষা হলে, এখান থেকে ম্যাথ আসতে পারে আমাদের রিটেনে। সো ওইভাবে ওই পার্সেন্টেজ করে কোনটা কত কিলো ক্যালোরি থাকবে সেটা আমরা বের করে দিতে পারি। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, যেটা হচ্ছে কমিউনিটি মেডিসিনে আমরা স্পেসিফিক দুইটা জিনিস পড়ে থাকি প্রোটিনসে, যেটা আমরা আগে পড়ি না। একটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাকশন আর একটা হচ্ছে রেফারেন্স প্রোটিন। এই দুইটা হচ্ছে প্রোটিন থেকে। সো কোয়েশ্চেনটা করা হতে পারে যে what do you mean by the supplementary action of protein and what is reference protein? So সাপ্লিমেন্টারি অ্যাকশন আমরা শুনে যে জিনিসটা বুঝতে পারছি যে দুইটা প্রোটিন যখন একটা আরেকটাকে সাপ্লিমেন্ট করে, এটার মোটামুটি একটা সুন্দর আনসার আমাদের বইতে দেওয়া আছে এবং দুইটা এক্সাম্পলও দেওয়া আছে। লাইসিন থ্রিওনিন যেটা হচ্ছে ডেফিসিয়েন্ট থাকে ইন সিরিয়ালস, আর পালসে ডেফিসিয়েন্ট থাকে হচ্ছে মেথিওনিন। সো একটা সিরিয়াল বা পালসের, সিরিয়াল এবং পালসের একটা কম্বিনেশন, এটা হচ্ছে এই একটা ডেফিসিয়েন্সি আরেকটা মিট আপ করতে হেল্প করে। সো এই জিনিসটা একটা প্রপার হাই গ্রেড প্রোটিন হিসাবে কাজ করে থাকে। এই কোশ্চেনটা আমাদেরকে বাংলায় করতে পারে, তাহলে এই যে পালস এবং সিরিয়ালের কম্বিনেশন বলে, এটা বাংলায় কি? এটা হচ্ছে খিচুড়ি, মানে ভাত ডাল কম্বিনেশন। আর রেফারেন্স প্রোটিন কাকে বলে? রেফারেন্স প্রোটিন হচ্ছে
এগ প্রোটিনটাকে বলা হয়, বা এগ প্রোটিনটা হচ্ছে ইউজুয়ালি এটাকে রেফারেন্স প্রোটিন হিসেবে ইউজ করা হয়। রেফারেন্স প্রোটিন মানে কি? রেফারেন্স প্রোটিন মানে হচ্ছে যেই প্রোটিনটাকে আমি একটা রেফারেন্স হিসেবে ইউজ করি কোনো বায়োকেমিক্যাল স্টাডিতে বা কোনো নিউট্রিশনাল স্টাডিতে, যেই প্রোটিনটা সাথে আমি অন্যান্য প্রোটিন কম্পেয়ার করে থাকি। তাহলে এগ প্রোটিনটাকে কেন রেফারেন্স প্রোটিন হিসেবে বলা হয়? বিকজ এটা হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু অনেক হাই এবং এটার হাই ডাইজেস্টেবিলিটি আছে। এর জন্য এই এগের কম্প্যারিজনে যখনই আমরা একটা বায়োকেমিক্যাল বা একটা নিউট্রিশনাল স্টাডি করব কোনো একটা প্রোটিনের, সেটা আমরা অলওয়েজ কম্প্যারিজন করব যে এগের তুলনায় সেটা কিরকম, এগের তুলনায় কি সেটা ভালো নাকি কত পার্সেন্ট ভালো নাকি কিরকম। সো এর জন্য এগটাকে বলা হচ্ছে ইট ইজ নোন অ্যাজ দি রেফারেন্স প্রোটিন। সো এগুলো গেল কিছু বায়োকেমিস্ট্রির কিছু রিক্যাপিচুলেশন। তাছাড়া আদার যে বেসিক কিছু বায়োকেমিস্ট্রি আছে, যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কাকে বলে বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কোনগুলো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস কোনগুলো, সেগুলো কিন্তু আমাদের এই কমিউনিটি মেডিসিনে ধরা হতে পারে বা রিটেনেও আসতে পারে। সেগুলো আমরা একটু জাস্ট একবার পরীক্ষা হলে যাওয়ার আগে রিক্যাপিচুলেট করে যাব। বাট এখন চলে আসি যেটা হচ্ছে একদম কমিউনিটি মেডিসিন স্পেসিফিক টপিক এবং কমিউনিটি মেডিসিনের ইম্পর্টেন্ট টপিক যেগুলা, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো। সো এই টপিকগুলো শুরুই হয় ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে, যেটা হচ্ছে এনলিস্ট দি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস অফ বাংলাদেশ। তাহলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের একটা লিস্ট আমি যদি লিখি, তাহলে এখানে পড়বে হচ্ছে নাম্বার 1 লো বার্থ ওয়েট বেবি, নাম্বার 2 প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, নাম্বার 3 ভিটামিন এ ডেফিসিয়েন্সি, 4 হচ্ছে অ্যানিমিয়া বা নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটা, 5 হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, 6 হচ্ছে ফ্লুরোসিস, 7 হচ্ছে ল্যাথেরিজম, 8 হচ্ছে আদার্স কিছু, যদি আমাদের লেকচারে পড়ানো থাকে আমরা ওগুলো দিয়ে দিতে পারি। বাট এই লিস্টটা এভাবে লিখার রিজনটা হচ্ছে আমরা কমিউনিটি মেডিসিনের জন্য যে জিনিসগুলো স্পেসিফিক্যালি পড়বো, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ডিজিজের কম্পোনেন্ট বা এই প্রত্যেকটা ডিজিজকে মাথায় রেখে আমাদেরকে পড়তে হবে। সো এগুলোর মধ্যে এলবিডব্লিউ যেটা, সেটা আমরা ডিটেলে পড়বো এমসিএইচ এ। সেটা ওখানে অনেক কথাবার্তা আছে, এলবিডব্লিউ কাকে বলে, এটার প্রিভেনশন কিভাবে করতে হয় সেটা আমরা তখন পড়বো। আমাদেরকে মেইনলি পড়তে হবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, অ্যানিমিয়া খুব একটা লাগে না, প্লাস মাইনাস, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার স্পেকট্রামটা আমাদের লাগে, আর প্রিভেনশন এই সেম ফুড ফর্টিফিকেশন ওগুলো আমাদেরকে লাগে। ফ্লোরোসিস যেটা, সেখান থেকে আমাদেরকে ইউজুয়ালি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে ফ্লোরিনকে কেন একটা ডাবল এজ সোর্ড বলা হয়। মানে ফ্লোরিন হচ্ছে একটা ভ্যালু থাকে, একটা স্পেসিফিক ভ্যালু থাকে, সেই ভ্যালুর উপরে যাওয়া খারাপ, নিচে যাওয়াটাও খারাপ, উপরে গেলে কি হবে নিচে গেলে কি হবে, সেই জিনিসটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। এটা আয়দার আমাদেরকে ইনভায়রনমেন্ট চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করা হতে পারে ওয়াটারের কনস্টিটিউয়েন্ট হিসেবে, আর এই নিউট্রিশন থেকে আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে ফ্লোরোসিসের ফ্লোরিনকে ডাবল এর সোর্সটা কেন বলা হচ্ছে। ল্যাথেরিজম যেটা, ল্যাথেরিজম হচ্ছে ইউজুয়ালি রিটেনে এখন খুব একটা আসে না, বিকজ ল্যাথেরিজম এখন আর প্রবলেম না, কিন্তু যারা হচ্ছে এজেড একটু এক্সটার্নাল, ওনারা ল্যাথেরিজম নিয়ে অনেক কোয়েশ্চেন করতে পছন্দ করেন, বিকজ ল্যাথেরিজম অনেক আগে অনেক বড় একটা প্রমিনেন্ট পাবলিক হেলথ প্রবলেম ছিল বাংলাদেশে। সো ল্যাথেরিজমটা আমরা ভাইভার জন্য পড়ে নিব। মেইনলি এখান থেকে পড়তে হবে হচ্ছে এটার যে টক্সিনের নামটা কি, এই ডিজিজের ফেজ গুলো কি কি, এবং এই ডিজিজটা প্রিভেনশন করবো আমরা কিভাবে। সো এগুলো হচ্ছে ল্যাথেরিজম থেকে পড়তে হবে। তাহলে এখন আমরা পাচ্ছি যে মেইনলি আমাদের যে দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আর একটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, এবং এগুলোর কোয়েশ্চেন নিয়ে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি। তাহলে চলে আসি হচ্ছে আগে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, ডিফাইন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ক্লাসিফাই ইট, কম্পেয়ার কোয়াশিয়রকর উইথ ম্যারাসমাস। এই কোয়েশ্চেনের আনসার আমরা নিশ্চয়ই বায়োকেমিস্ট্রিতেও পড়েছিলাম, সেখানেও আমাদেরকে হচ্ছে এই কোয়াশিয়রকর ম্যারাসমাসের একটা ডিফারেন্স আমাদেরকে আঁকতে বলেছিল। সো ওই এই কমিউনিটি মেডিসিনে আমরা যে জিনিসটা পড়বো সেটাও মোটামুটি ওটার সাথেই মিলে যাবে। সো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ডেফিনিশন আমরা, এটা পার্কের কোনো ডেফিনিশন নেই, এটা আমরা চাইলে অন্য কোনো সোর্স থেকে বায়োকেমিস্ট্রি দিতে পারি। এটা এরকম কিছু বলতে পারি, ইট ইজ আ রেঞ্জ অফ কন্ডিশনস অ্যারাইজিং ফ্রম আ কোইন্সিডেন্টাল ল্যাক ইন ভ্যারিং প্রপোর্শন অফ প্রোটিনস এন্ড ক্যালোরিজ। প্রোটিন এন্ড ক্যালোরি দুইটাই ল্যাক থাকতে হবে, দুইটারই কোইন্সিডেন্টাল ল্যাক থাকতে হবে, আর ভ্যারিং প্রপোর্শনস, প্রোটিন যদি বেশি ল্যাক থাকে তাহলে কি বলা হয়, ক্যালোরি যদি বেশি ল্যাক থাকে তাহলে কি বলা হয়।
ক্লাসিফিকেশন আমরা অনেকভাবে করতে পারি, একটা হচ্ছে গোমেজ ক্লাসিফিকেশন আছে, একটা ওয়াটারলু ক্লাসিফিকেশন আছে, ওয়েলকাম ক্লাসিফিকেশন আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য সেটা হচ্ছে ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন। এর মধ্যে থেকে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের শুধু ফর্মুলাটা আমরা জেনে যেতে পারি, মানে কোন জিনিসটা কনসিডার করে হচ্ছে আমরা এই ক্লাসিফিকেশনের আন্ডারে নিউট্রিশন স্ট্যাটাসটা আমরা ডিটারমিন করি। অর্থাৎ গোমেজ ক্লাসিফিকেশন আমরা হচ্ছে ইউজুয়ালি ওয়েট ফর এইজটা দেখি, মানে একটা নর্মাল চাইল্ডের ওয়েটের সাথে আমরা আমাদের সাবজেক্ট চাইল্ডের ওয়েটটা কম্পারিজন করি। এরকম বাকি ক্লাসিফিকেশন গুলোতে আমরা কোন ফ্যাক্টরটা কনসিডার করি সেটা আমরা একটু জানা যেতে পারি। তো মেইনলি ডিফারেন্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন। যেটা ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন হচ্ছে কোয়াশিয়রকর, মেরাজমিক কোয়াশিয়রকর, মেরাসমাস, নিউট্রিশনাল ডোয়ার্ফিজম এন্ড আন্ডার ওয়েট চাইল্ড। এই ক্লাসিফিকেশনটা আমরা প্রিভিয়াসলি বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছি। এন্ড এই ক্লাসিফিকেশন থেকে আমরা যে কম্প্যারিজন যে কোয়েশ্চেনটা আসে বা ডিফারেন্সের যে কোয়েশ্চেনটা আসে সেটাও আমরা এখান থেকে বলতে পারি। সো এটার যে ক্রাইটেরিয়া, বডি ওয়েট অ্যাজ পার্সেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইডেমা এন্ড ডেফিসিট ইন হাইট ফর ওয়েট, এই তিনটা ক্রাইটেরিয়া এই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা পড়ে ফেলবো, এবং এই তিনটা ক্রাইটেরিয়া থেকে আমরা তিনটা ডিফারেন্স বের করে ফেলতে পারি। আদার ডিফারেন্স কি কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স হচ্ছে চেহারাটা, মানে ফেস চেঞ্জ বা কি দেখে, মানে কোয়েশ্চেনটা ভাইভাতে যেভাবে করা হয় তুমি কি দেখে বুঝবা যে একজনের কোয়াশিয়রকর আছে নাকি ম্যারাসমাস আছে। তো সেটা হচ্ছে চেহারার ক্ষেত্রে আমরা জানি কোয়াশিয়রকর হচ্ছে অনেক বেশি ইডেমা হয়, ইডেমার কারণে ফুলে যায়, তাহলে কোয়াশিয়রকর দেখা যায় হচ্ছে মুন ফেস। আর ম্যারাসমাসে বলা হয় হচ্ছে ওল্ড ম্যান ফেস, চেহারার অনেক সাবকিউটিনিয়াস ফ্যাটটা অনেক বেশি এখানে ওয়েস্টিং হয়ে যায়, যেটার কারণে এটা একজন ওল্ড এজড পার্সনের ফেসের মতো মনে হয়। আদার যে ডিফারেন্স গুলো আছে আমরা পরে নিব, মাসল ওয়েস্টিং কোথায় হয়, ইডেমা কোথায় থাকে, গ্রোথ রিটার্ডেশন কোথায় বেশি হয়, দেন ডায়রিয়া কোথায় হয়, সিরামে অ্যালবুমিন কোথায় কমে যায়, আমরা পরে নিব। আর যদি রিটেনে আসে এরকম অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ পয়েন্টস আমরা দিয়ে দিব, ভাইভাতে যে শুলে আমরা বলবো। চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটাতে, যেটা হচ্ছে মেনশন দি মেজার্স অফ প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখনই যে কোনো ম্যালনিউট্রিশনের প্রিভেনশনের কথা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, সেটা হোক প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা সেটা হোক এমনি ম্যালনিউট্রিশন ইন জেনারেল, বা যেটা যদি অন্য কোনো স্পেসিফিক নিউট্রিয়েন্টের ম্যালনিউট্রিশন হোক, আমাদের মাথায় দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমাদেরকে ম্যালনিউট্রিশনটা কারেক্ট করতে হবে, মানে এখানে ডায়েটারি হ্যাবিট ইমপ্রুভ করতে হবে, ডায়েটারি কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। বিকজ ইনফেকশাস ডিজিজ অ্যান্ড malnutrition, these two go hand in hand. এরকম একটা কোয়েশ্চেন আগে করা হতো বা আগে আসতো যে malnutrition predisposes to infection and infection predisposes to malnutrition, justify the statement। এটার মানে হচ্ছে malnutrition হলে একটা মানুষের ইনফেকশনের চান্সটা বেড়ে যায়, তার ইমিউনিটি কমে যায়। আর ইনফেকশন যদি হয় একটা মানুষের, ম্যালনিউট্রিশন হওয়াটা বেশি হয়ে যায়, বিকজ ইনফেকশনের কারণে মানুষের শরীর থেকে অনেক নিউট্রিশন ওয়েস্টিং হয়ে যায়। সো আমরা যখন মেজার্স অফ প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন লিখবো, আমরা এই দুইটা হেডিং এর মানে এই দুইটা কথা চিন্তা করে লিখবো। একটা হচ্ছে যে আমাদেরকে এখানে নিউট্রিশনটা কারেক্ট করতে হবে, সেকেন্ড কথা হচ্ছে আমাদের এখানে ইনফেকশাস ডিজিজ গুলো কন্ট্রোল করতে হবে। তাহলে মেজার্স অফ প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটার একটা গাইডলাইন দিয়েছে ইউনিসেফ, আর একটা গাইডলাইন দিয়েছে হচ্ছে ডাব্লিউএইচও। ইউনিসেফের গাইডলাইন যেটা, সেটা আমরা একটা অ্যাক্রোনিম দিয়ে এটা আমরা এক্সপ্রেস করে থাকি, যে গোবি ট্রিপল এফ, G for growth monitoring, O for oral rehydration therapy, B for breastfeeding, I for immunization, আর তিনটা F for female education, food supplementation, family spacing respectively। সো এগুলো জাস্ট পয়েন্ট গুলো জানবো, আর একটা করে এক লাইন করে ইলাবোরেশন জানবো। আর ডাব্লিউএইচও বা এফএও হচ্ছে একটা এখানে গাইডলাইন দিয়েছে, সেটা হচ্ছে আমরা যে মোড অফ ইন্টারভেনশন পড়ে থাকি লেভেলস অফ প্রিভেনশনে, এক্স্যাক্টলি ওইটার সাথে কোইনসাইড করে। এখানের গাইডলাইন গুলো হচ্ছে হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন। এই চারটা হেডিং এর আন্ডারে আমরা যে পয়েন্ট গুলো লিখবো, সেগুলোর জন্য আমি যেটা আগে বললাম, যে একটা হচ্ছে নিউট্রিশনটাকে কারেক্ট করা, আর একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কারেক্ট করা। তাহলে হেলথ প্রমোশনের আন্ডারে আমরা জানি যে যখন আমরা এটা প্রিভেনশনে পড়েছিলাম, তখন পড়েছিলাম যে হেলথ প্রমোশন করা যায় চারটা ভাবে। হেলথ এডুকেশন, তাহলে এখানে কিসে এডুকেশন হবে? এখানে এডুকেশন হবে রিগার্ডিং ব্রেস্ট ফিডিং, সো প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং এখানে হতে পারে। এখানে এডুকেশন হবে নিউট্রিশনাল এডুকেশন, প্রমোশন অফ কারেক্ট ফিডিং প্র্যাকটিসেস। তারপরে পয়েন্টটা বলেছিলাম নিউট্রিশনাল ইন্টারভেনশন, তাহলে নিউট্রিশনাল ইন্টারভেনশন কিভাবে করতে পারি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করার জন্য? ডেভেলপমেন্ট অফ লো কস্ট উইনিং ফুডস, প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং। আর ইনভায়রনমেন্ট বলতে আমরা এখানে যেটা বুঝি সেটা হচ্ছে ফ্যামিলি ইনভায়রনমেন্ট, ফ্যামিলি প্ল্যানিং এন্ড স্পেসিং অফ বার্থস। স্পেসিফিক প্রোটেকশন আমরা দিতে পারি, মোস্ট কমন ওয়েটা হচ্ছে ফুড ফর্টিফিকেশন দিয়ে, কারণ কোনো ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করার ওয়েটাই হচ্ছে ফুড কোয়ালিটিটা ইমপ্রুভ করা।
আর আরেকটা হচ্ছে ইমিউনাইজেশন, বিকজ কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে ইনফেকশাস ডিজিজ হচ্ছে ম্যালনিউট্রিশনকে প্রিডিসপোজ করে থাকে, তাহলে এই ইমিউনাইজেশন হচ্ছে এই ইট ইজ আ স্পেসিফিক প্রোটেকশন এগেনস্ট ইনফেকশাস ডিজিজ। থার্ড পয়েন্ট হচ্ছে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। কি আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট করবো? প্রথম কথা হচ্ছে এনি ল্যাগ ইন গ্রোথ, যদি গ্রোথে কোনো ল্যাগ হয় এটা হচ্ছে ম্যালনিউট্রিশনের সাইন, এটাকে আর্লি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে। আর তার সাথে বলতে হবে সেকেন্ড পয়েন্টে হচ্ছে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশাস এন্ড ডায়রিয়া। আর রিহ্যাবিলিটেশন হচ্ছে নিউট্রিশনের সাথে রিলেটেড নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সার্ভিসেস, হসপিটাল ট্রিটমেন্ট, ফলো আপ কেয়ার, এগুলো হচ্ছে মোটামুটি কিছু মেজার্স অফ প্রিভেনশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পুরাটা আমাদের সুন্দর করে আমাদের বইতে দেওয়া আছে। চলে আসি নেক্সট টপিকে, যেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, বা যেটাকে বলা হয় স্টেজেস অফ জেরপ্থ্যালমিয়া। সো কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা প্রিভিয়াসলিও বায়োকেমিস্ট্রিতেও এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার পড়েছিলাম, বাট এখন আমাদের চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনটা একটু আমাদের পার্ক টেক্সট বইয়ের মতো লিখতে, কারণ এটা যেহেতু কমিউনিটি মেডিসিনের সাথে এত রেলেভেন্ট একটা টপিক। তাহলে স্টেজেস অফ জেরপ্থ্যালমিয়া যেটা, এটা হচ্ছে আমাদের রিটেনে আসতে পারে, আমাদের ভাইভায় জিজ্ঞেস করতে পারে, এটা অনেক সময় অস্পিতাও আসে যদি একটা মডেল থাকে এরকম। তাছাড়া তার সাথে এটা হচ্ছে ইউজুয়ালি প্রবলেম বেসড এবং অ্যানালিটিক্যাল যে কোয়েশ্চেন গুলো থাকে সেই কোয়েশ্চেনের মধ্যে এটা থাকতে পারে। তাহলে ম্যানিফেস্টেশনস অফ ভিটামিন এ ডিফিসিয়েন্সি একটা হচ্ছে আমরা অকিউলার অ্যান্ড এক্সট্রা অকিউলার এভাবে লিখতে পারি। আর যদি শুধু জেরপ্থ্যালমিয়া চাই তাহলে জেরপ্থ্যালমিয়া ইজ জাস্ট দি অকিউলার ম্যানিফেস্টেশনস অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তাহলে শুধু জেরপ্থ্যালমিয়া চাইলে আমাদের এক্সট্রা অকিউলার ম্যানিফেস্টেশনস গুলো লিখতে হবে না। তাহলে অকিউলার ম্যানিফেস্টেশনস হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, কনজাংটিভাল জেরোসিস, পিটট স্পটস, কর্নিয়াল জেরোসিস, কেরাটোম্যালেশিয়া। এন্ড প্রত্যেকটা পয়েন্টের থেকে আমরা একটু এক দুই লাইনের ইলাবোরেশন যে কোনটা কি জিনিস, বিটট স্পটস কিরকম দেখতে, এটা শেপটা কিরকম, কর্নিয়াল জেরোসিস মানে কি, কর্নেটে কিরকম হয়ে যায়, এবং ক্যারাটোম্যালেশিয়া মানে কি কি হয়ে যায়, সেটা আমরা একটু পড়ে নিব। নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি যে হাউ ক্যান ইউ প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইন আ কমিউনিটি। তাহলে প্রিভেনশন ফর ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইন এ কমিউনিটি, এটা হচ্ছে আমাদের বইটা অনেক সুন্দর করে লেখা আছে। এখানে একটু বলে রাখা ভালো যে এই জিনিসটা যে ভিটামিন এ যেখানে লেখা সেইখানে ভালো মতো লেখা নেই, এটা কয়েকটা পাতা পরে যেখানে হচ্ছে সব পাবলিক হেলথ প্রবলেম ডিজিজ গুলোর প্রিভেনশন মেজার্স গুলো লেখা আছে, সেইখানে এই জিনিসটা আরো বেটার করে লেখা। সো আমরা যদি ওই ফরম্যাটটা ফলো করি তাহলে আনসারটা আর একটু বেটার হবে। তাহলে এখানে হচ্ছে তিনটা টার্মে হচ্ছে এই প্রিভেনশনের কথা বলা আছে। একটা হচ্ছে শর্ট টার্ম অ্যাকশন, হচ্ছে মিডিয়াম টার্ম অ্যাকশন এন্ড লং টার্ম অ্যাকশন। শর্ট টার্ম অ্যাকশন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ লার্জ ডোজেস অফ ভিটামিন এ ওরালি, যেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দেওয়া হয়। এই ক্যাপসুলের ডোসেজ এবং ফর্মুলেশনটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাইভাতে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা আমি কিছুক্ষণ পরে বলছি। সেকেন্ডটা হচ্ছে মিডিয়াম টার্ম অ্যাকশন, যেটা সেটা হচ্ছে ফর্টিফিকেশন অফ সার্টেন ফুডস উইথ ভিটামিন এ, মানে বুঝতে পারছি যে মিডিয়াম রানের জন্য আমাদের ডায়েটারি ইনটেক অফ ভিটামিন এটা ইনক্রিজ করাটা মোর ইম্পর্টেন্ট। আর লং টার্ম অ্যাকশনটা হচ্ছে এলিমিনেশন অফ ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু অকুলার ডিজিজ। এখানেই কথা চলে আসবে যে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল, সো ইমিউনাইজেশন, ট্রিটমেন্ট অফ ডায়রিয়া, দেন ব্রেস্ট ফিডিং, এনভায়রনমেন্টাল হেলথ, ওয়াটার সাপ্লাই, এগুলো হচ্ছে লং টার্ম মেজার্স অফ কন্ট্রোল অফ জেরপ্থ্যালমিয়া। তাহলে এখন চলে আসি যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে শর্ট টার্ম কন্ট্রোল বলতে আমরা যেটা বুঝি লার্জ ডোসেজ অফ ভিটামিন এ ক্যাপসুল, সেটা আমরা কিভাবে দিই। এখানে হচ্ছে একটা কথা হচ্ছে যে ট্রিটমেন্ট ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য ট্রিটমেন্ট একটা স্পেসিফিক ডোসেজে করা হয়, আর প্রিভেনশন এন্ড কন্ট্রোলের জন্য একটা সেপারেট ডোসেজ আছে। সো ট্রিটমেন্টের জন্য আমি আগে বলি, ট্রিটমেন্ট হচ্ছে আমরা ইউজুয়ালি আন্ডার 6 মান্থস, 6 মান্থ টু 1 ইয়ার অ্যান্ড 1 ইয়ার অ্যান্ড অ্যাবভ এইভাবে ভাগ করে থাকি। আন্ডার 6 মান্থস আমরা দিই হচ্ছে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিটস অন ডে 0, 1 and 14। 6 মান্থস টু 1 ইয়ার দেওয়া হয় 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 3 দিনে। ফার্স্ট ডোজটা দেওয়া হয় ইমিডিয়েটলি, সেকেন্ড ডোজটা দেওয়া হয় পরের দিন, এবং থার্ড ডোজটা দেওয়া হয় 1 to 4 weeks লেটার। এখানে কোয়েশ্চেন করা হয় তাহলে এই যে 6 মান্থ টু 1 ইয়ার এটা কোন ভিটামিন এ ক্যাপসুল বা কোন কালারের ভিটামিন এ ক্যাপসুলটা হচ্ছে 6 মান্থ টু 1 ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ব্লু ক্যাপসুলটা। ভিটামিন এ ক্যাপসুল দুইটা থাকে, হচ্ছে ব্লু একটা রেড। সো ব্লুটা হচ্ছে 6 মান্থ টু 1 ইয়ারদের জন্য দেওয়া হয়, আর রেডটা দেওয়া হচ্ছে 1 ইয়ার অ্যান্ড অ্যাবভ। তাহলে 1 ইয়ার অ্যান্ড অ্যাবভটা হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, এটাও 3 ডোজ দেওয়া হয়। একটা ফার্স্টটা দেওয়া হয় হচ্ছে ইমিডিয়েটলি, সেকেন্ডটা দেওয়া হয় পরের দিন, এবং থার্ডটা দেওয়া হয় আফটার 14 ডেজ। এটা গেল ট্রিটমেন্ট অফ জেরপ্থ্যালমিয়া, বাট প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ জেরপ্থ্যালমিয়াটা
এটার যে ডোসেজ রেজিমেন্ট সেটা একটু ডিফারেন্ট। এটার ডোসেজ রেজিমেন্টটা হচ্ছে 6 to 12 months এর জন্য 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 6 মান্থলি, আর 1 to 6 years এর জন্য 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 6 মান্থলি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ইউনিট যেটা মানে ডোসেজ যেটা সেটা সেম, কিন্তু যে শিডিউলটা আমরা ট্রিটমেন্টের জন্য যেটা হচ্ছে 0, 1, 14 ডে পড়ে থাকি সেটাই হচ্ছে এখানে 6 মান্থলি করে দেওয়া হচ্ছে। তাহলে এটাই গেল হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইন আ কমিউনিটি। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা, ডিফাইন প্যাস্চুরাইজেশন, এলিজ দ্য মেথডস অফ প্যাস্চুরাইজেশন। প্যাস্চুরাইজেশনের ডেফিনিশন কোনো ডাব্লিউএইচও ডেফিনিশন না, কিন্তু এটা হচ্ছে আমাদের টিচাররা একটু এক্স্যাক্টলি শুনতে চান, বিকজ এই ডেফিনিশনের মধ্যে প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে প্যাস্চুরাইজেশনের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তার ডেফিনিশনটা হচ্ছে হিটিং অফ মিল্ক টু সাচ টেম্পারেচার অ্যান্ড সাচ পিরিয়ড অফ টাইম as required to destroy any pathogens that may be present while causing minimal changes in the composition of flavor and nutritive value. তাহলে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আলাদা ক্রাইটেরিয়া, যেমন such temperature, such periods of time, required to destroy any pathogens that may be present, causing minimal changes in the composition of flavor and nutritive value. So এই ডেফিনিশনটা as it is আমাদেরকে একটু পড়ার চেষ্টা করতে হবে। নেক্সট চলে আসি মেথডস অফ প্যাস্চুরাইজেশন। মেথডস অফ প্যাস্চুরাইজেশন তিনটা মেথড আছে, একটা হচ্ছে ভ্যাট মেথড বা হোল্ডার মেথড, একটা হচ্ছে এইচটিএসটি মেথড, আর একটা হচ্ছে ইউএইচটি মেথড। তিনটার ক্ষেত্রেই আমাদেরকে জাস্ট যে জিনিসটা পড়তে হবে যে টেম্পারেচারের ভ্যালুটা আর টাইমের ভ্যালুটা। টেম্পারেচার নিউমেরিক্যাল ভ্যালু কত এবং কত ডিগ্রিতে রাখা হয় এবং সেটার পরে কত ডিগ্রিতে নিয়ে আসতে হয়। তার সাথে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভ্যাট মেথড যেটা, ইট ইজ রেকমেন্ডেড ফর স্মল অ্যান্ড রুরাল কমিউনিটিস, আর এইচটিএসটি বা ইউএসটি এই দুটো মেথড হচ্ছে লার্জ কমিউনিটিস এর জন্য বা কমার্শিয়াল ইউজের জন্য। এই জিনিসটা আমাদেরকে একটা প্রবলেম বেসড বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, যে একটা সিনারিও দিয়ে বললো যে এখানে কোন মেথড অফ প্যাস্চুরাইজেশনটা মোর ফেভারেবল। সো এগুলো হচ্ছে প্যাস্চুরাইজেশন। চলে আসে হচ্ছে তার নেক্সট কোয়েশ্চেন, তিনটা শর্ট নোট দেখতে পাচ্ছি, ফুড অ্যাডিটিভ, ফুড অ্যাডাল্টারেশন, ফুড ফর্টিফিকেশন। সো সেটাতে যাওয়ার আগে আমি একটু বলে যে মাঝে কিছু টপিক আছে যেগুলা খুব একটা আসে না বা খুব একটা রিটেনে আসে না, ভাইভাতেও ওরভাবে ধরা হয় না। জাস্ট এখান থেকে ছোটখাটো কয়েকটা জিনিস আমরা জেনে যেতে পারি। একটা হচ্ছে যে বর্ন ডিজিজ গুলো, মিট বর্ন ডিজিজ, ফিশ বর্ন ডিজিজ, এগস বর্ন ডিজিজ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল বর্ন ডিজিজ এগুলো। আর আরেকটা হচ্ছে ফুড বর্ন ইনটক্সিকেশনস গুলো। সো এখানে এক্সাম্পলটা হচ্ছে ল্যাথেরিজম, এন্ডেমিক অ্যাসাইটিস, বচুলিজম, স্টেফাইলোককাস পয়জনিং, এরকম একটা চার্ট আকারে আমাদের বইতে একটা ফুল লিস্ট দেওয়া আছে যে কোন কোন ফুড থেকে বা কোন কোন টক্সিন থেকে কি কি ডিজিজ হতে পারে। এই জিনিসটা জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, বিকজ এখানে থেকে এমসিকিউ আসতে পারে। আর রিটেনে এটা যদিও আসে না, বাট ভাইভা থেকে ছোটখাটো খুব একটা কোয়েশ্চেন আমাদেরকে করে ফেলতে পারে যে ল্যাথেরিজম কার জন্য হচ্ছে বা এন্ডেমিক অ্যাসাইটিস কোন অ্যালকোহলটার জন্য হচ্ছে। সো এটা আমরা একটু একটু মনে রাখার চেষ্টা করব। বাট পরের টপিক যেটা যেটাতে আমি আসতে যাচ্ছিলাম কিছুক্ষণ আগে, ফুড অ্যাডিটিভ, ফুড অ্যাডাল্টারেশন, ফুড ফর্টিফিকেশন, এই তিনটা হচ্ছে আবার ইম্পর্টেন্ট। এই তিনটার কোয়েশ্চেন রিটেনেও আসতে পারে, ভাইভা তো আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। তাহলে ফুড অ্যাডিটিভ ডেফিনেশনটা হচ্ছে নন নিউট্রিশনাল সাবস্টেন্সেস ইউজুয়ালি অ্যাডেড টু ফুড জেনারেলি ইন স্মল কোয়ান্টিটিজ টু ইমপ্রুভ ইটস অ্যাপিয়ারেন্স, ফ্লেভার, টেক্সচার অর স্টোরেজ প্রপার্টিজ। শর্ট নোট যদি কখনো আসে আমরা ডেফিনেশনটা দিয়ে দিব, ডেফিনেশনের সাথে এটার এক্সাম্পল। এক্সাম্পল নিশ্চয়ই বইয়ের থেকে পড়ার মতো কিছু নেই, এটা আমরা ফুড অ্যাডিটিভ কি কি হতে পারে এরকম হাজারটা এক্সাম্পল নিজেদের থেকে নিতে লিখতে পারি। সেম ফর ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশনটা হচ্ছে এরকম, এটা কোনো ডেফিনেশন দেওয়া নেই, কিন্তু এটা অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যে মিক্সিং, সাবস্টিটিউশন, কনসিলিং দ্য কোয়ালিটি, পুটিং আপ ডিকম্পোজড ফুড ফর সেল, মিসব্র্যান্ডিং অর গিভিং ফলস লেবেলস অ্যান্ড অ্যাডিশন অফ টক্সিকেন্টস। সেম এটা ডেফিনেশন along with এটার এক্সাম্পলস। আর ফুড ফর্টিফিকেশন, ফুড ফর্টিফিকেশনের ডেফিনেশনটা হচ্ছে দ্য প্রসেস whereby nutrients are added to the food in relatively small quantities to maintain or improve the quality of a diet of a group, of a community or a population. এই যে লাস্টের কথাটা, the quality of the diet of a group, community or population, এই পার্টটা প্রফেসররা ইউজুয়ালি আলাদাভাবে শুনতে চান, বিকজ এখানেই হচ্ছে ফুড ফর্টিফিকেশনের মেইন আইডিয়া, যে এটা ইন্ডিভিজুয়াল একটা স্টেপ না, এটা একটা কমিউনিটির জন্য স্টেপ, অর্থাৎ এটা একটা পাবলিক হেলথ মেজার। যদি ইন্ডিভিজুয়াল কেউ তার ফুডের কোয়ালিটি ইমপ্রুভ করতে চায়, সেটাকে আমরা কখনোই ফুড ফর্টিফিকেশন বলবো না। ফুড ফর্টিফিকেশন তখনই বলা হবে যদি এই মেজারটা একটা লার্জ কমিউনিটি বা একটা লার্জ গ্রুপের জন্য নেওয়া হয়। সো সেম এখান থেকে আমরা ডেফিনেশনটা পড়লাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে এটার কিছু এক্সাম্পল ফুড ফর্টিফিকেশন কি কি আছে, এবং আমরা যে ডিজিজগুলো পড়লাম সেই ডিজিজগুলোর জন্য কোন ডিজিজের জন্য কোন ফুড ফর্টিফিকেশন করলে সেই ডিজিজটা প্রিভেন্ট হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে পড়ে নিতে হবে। লাস্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, হাউ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ আ রুরাল কমিউনিটি ক্যান বি অ্যাসেসড।
সো এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন যেটা এই নিউট্রিশন থেকে চলে আসে। এখানে হচ্ছে আমাদের বইতে এই অ্যাসেসমেন্টের 7টা স্টেপ বলা আছে: ক্লিনিক্যাল এক্সামিনেশন, anthropometry, laboratory and biochemical assessment, functional indicators, assessment of dietary intake, vital statistics, and assessment of the ecological factors. সো এই 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্টের ভিতরে এক দুইটা এলাবোরেশন বা এক দুইটা এক্সাম্পল, যে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি দেখি, অ্যানথ্রোপোমেট্রিতে আমরা কি কি দেখি, ল্যাবরেটরি টেস্ট বা বায়োকেমিক্যাল টেস্ট কি কি আছে যেটা দিয়ে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস মেজার করতে পারি, এগুলোই মোটামুটি এখান থেকে পড়লে আমাদের এই কোশ্চেনের আনসারটা হয়ে যায়। তাহলে এটা দিয়েই শেষ হয়ে গেল আমাদের নিউট্রিশনের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। সো সেশনের শুরুতে যে কথাটা বলেছিলাম, এখানে আবার সেই একই কথাটাই রিপিট করব, যে এই নিউট্রিশন, এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে এমন টপিক যেখান থেকে গ্রস কনসেপ্ট না, বরং এখান থেকে ছোট ছোট ডিফারেন্ট টপিকস থাকে। এর মধ্যে অনেকগুলো টপিকই অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় বারবার আসছে বা অনেক ধরা হয় আমাদের ভাইভাতে। এবং কিছু টপিক আছে যেগুলা অতটাও ইম্পর্টেন্ট না, বাট এটার ইম্পর্টেন্সটা হচ্ছে ডিফারেন্ট প্রফেসরদের কাছে ডিফারেন্ট। সো আমাদের যদি এখানে একটা কমপ্লিট প্রিপারেশন আমরা চাই, তাহলে এই কোয়েশ্চেনগুলোর পাশে আমাদেরকে অবশ্যই সলভ করতে হবে বক্স কোয়েশ্চেন, অবশ্যই সলভ করতে হবে হচ্ছে আমাদের রিটেনের যে কমন কোয়েশ্চেনগুলো, এবং আমাদের স্পেসিফিক কলেজে স্যার ম্যাডামরা যদি কোনো একটা টপিক একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ায় থাকেন, তাহলে বুঝতে হবে যে এই টপিকটা উনার একটা ফেভারিট টপিক, উনি স্পেসিফিক্যালি এই টপিক থেকে বেশি কোয়েশ্চেন করবেন। সো ওই টপিকটা আমাদেরকে ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এটা পড়লে দেন হচ্ছে আমাদের এই যে টপিকগুলো আছে সেই টপিকের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে। আশা করি এই সেশনের যে টপিকগুলো আমি ডিসকাশন করেছি তাতে অনেক কিছুই কভার আপ হয়ে যাবে, এবং এই সেশনগুলো ইউজ করে যারা প্রফের প্রিপারেশনটা নিবে পরবর্তীতে, তাদের অনেক হেল্প হবে এই সেশনটাতে। আবার দেখা হবে সবার সাথে আগামী সেশনে।